যতনা রাখিলাম যাতনা। কলমে মম সাহা। 1। সুইজারল্যান্ডের শহর জেনেভাতে একটি সুন্দর ভোর বুক উঁচিয়ে দাঁড়িয়েছে কেবল। শীতের শহরের সূর্যটা যেন হাসতে হাসতে আকাশে উদয় হয়েছে। শীতের রাজ্য সুইজারল্যান্ডের বসবাসকারীদের কাছে সূর্যপ্রিয় বস্তু। ঠান্ডার এই রাজ্যে গরম প্রভাকর কেমন আরামদায়ক লাগে, অতি আকাঙ্ক্ষিত সে। যেমন করে সদ্য নবজাতক জন্ম নেওয়ার পর বাবা মায়ের আনন্দ হয়, তেমন আনন্দ হয় এই দেশবাসীর অম্বরে সদ্য উদিত হওয়া ভানুকে দেখে। মুন, তুমি আজ এত সকাল সকাল এখানে? চাঁদনি বসে ছিল কাঠের সুন্দর একটি বেঞ্চিতে। তার চোখের সামনে লেক জেনেভ বয়ে যাচ্ছে নরম স্রোতে। জেনেভ শহরের বুকের সৌন্দর্য যেন ধরে রেখেছে এই লেক জেনেভ। কি সুন্দর একটি মায়া মায়া হ্রদ, দেখলেই মনটা শান্ত হয়ে যায়। চাঁদনির আপন ধ্যান ভাঙল ইংরেজি পুরুষ কণ্ঠে, যে কণ্ঠে বাংলাটা একটু অদ্ভুতই শোনায়। সে চোখ উল্টে পাশ ফিরে তাকালো। সেখানে সুন্দর সুঠামদেহী ইংরেজ মানব লুসেফ নেরিও দাঁড়িয়ে আছে। ছেলেটার হালকা সবুজ মনির চোখগুলো জলজল করছে। প্রশস্ত বুক পিঠে লেপ্টে আছে খয়েরি রঙের একটি টি শার্ট। তার উপরে বুক খোলা মোটা একটি ডেনিম জ্যাকেট। উচ্চতা যেন সুইজারল্যান্ডের পাহাড়ের সমান। চাঁদনি লুসেফকে দেখে খানিক হাসল। ঘুম ভেঙে গিয়েছিল বলে এখানে চলে এসেছি। তুমি এত সকাল সকাল এখানে যে? লুসেফ চাঁদনির পাশে বসল। অতিরিক্ত ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে ঠান্ডায়। রত জবার ন্যায় লাল টুকটুকে ঠোঁটগুলো নাড়িয়ে বলল, আজ যাবে না বুটিক হাউজে? যাব, আর একটু বেলা হোক। আজ টুইঙ্কেল বলেছে না একটা ভাঙালি রেস্টুরেন্টে যাবে। লুসেফের বাংলা উচ্চারণ মোটামুটি রকমের বাজে হওয়ায় চাঁদনি প্রায়ই বিরক্ত হয়। আজও তার ব্যতিক্রম হলো না। সে কপালে 3 ভাঁজ বিরক্তির রেখা এঁকে বলল, ওটা ভাঙালি নয়, বাঙালি হবে। বিয়ে বা বাঙালি? ওকে। লুসেফ খানিক লজ্জা পাওয়ার মতন হাসল। বা হাতে মাথা চুলকে লজ্জা ঢাকার আপ্রাণ চেষ্টা করে বলল, সরি, আমি আসলে তোমার মতন বাংলা বলতে চাই। লুসেফ, ওটা বাংলা, নট বাংলা। চাঁদনির রুষ্ট কণ্ঠে লুসেফ পরাস্ত সৈনিকের মতন মাথা নত করল। অপরাধী স্বরে বলল, সরি সরি, মাই মিস্টেক। রেগো না মাই সুইট মুন। লুসেফের অপরাধীর মতন নরম কণ্ঠে চাঁদনি আর রাগ ধরে রাখতে পারল না। হেসে দিল তাই। লুসেফের দিকে তাকালে তার কেন জানি অতীতের সেই অধিক ভালোবাসতে পারা বোকাসোকা প্রেমিক মৃন্ময়ের কথা মনে পড়ে। এমন করেই তো মৃন্ময়ও চাঁদনির রাগকে ভয় পেত। কত কিছু করত কেবল চাঁদনি যেন না রাগে সেই সেজন্য। অথচ আজ বুকে চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এসে জেনেভের কনকনে ঠান্ডা পবনের সাথে মিশে যায়। সুইজারল্যান্ডের এই মাটিতে ভিনদেশি মেয়েটার মতন এত দীর্ঘশ্বাস বোধ হয় কেউ ফেলেনি। চাঁদনির ভাবনার মাঝেই চনমনে একটি মেয়ে ছুটে আসে। মাথায় ক্যাপ, বুট জুতা পরা, সাদা বড় জ্যাকেটে আদুরে মেয়েটির শরীর প্রায় হাবুডুবু খাচ্ছে। সে ছুটে এসেই চাঁদনি ও লুসেফের মাঝে বসে পড়ে বিনা অনুমতিতে। গা দুলাতে দুলাতে বলে, আরে মি, লুসেফ এত সকাল সকাল এখানে? কাহিনী কি? লুসেফ একটু দূরে সরে বসে মুখ চোখ কালো করে বলে, টুইঙ্কেল, তুমি এমন ভাবে হুট করে এসে মাঝখানে হাত দিবে না তো? লুসেফের অতিষ্ঠ কণ্ঠে টুইঙ্কেল অবাক হয়। চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, বাব্বা লুসেফ, তুমি এটা কার থেকে শিখলে? বাম হাত দেওয়ার ব্যাপারটা? লুসেফ মুখ ভেঙ্গিয়ে বলে, তোমার থেকে। ধুরু, তুমি আমার থেকে শিখলে পুরোটাই শিখতে। এমন অর্ধেক শিখেছ কেন? ওটাকে মাঝখানে হাত দেওয়া বলে না, বলে মাঝখানে বা হাত ঢুকিয়ে দেওয়া। বুঝতে পারছো? কেউ যখন কোনো কিছুর মাঝে ইন্টারফেয়ার করে তখন তাকে বলে মাঝখানে বা হাত ঢুকিয়ে দেওয়া। ওকে, মনে থাকবে। বলতে হলে পুরোটা বলবে। অল্প বলে অপমান করবা না কেমন? লুসেফ বিজ্ঞদের মতন মাথা দুলালো। অর্থাৎ সে বুঝেছে। টুইঙ্কেলের এহেন কৃতকর্মে হেসে ফেলল চাঁদনি। মেয়েটার ভিতর কেমন চিত্রা চিত্রা ঘ্রাণ আছে। তেমন চঞ্চল, তেমনই দুষ্টু। চিত্রার কথা মনে পড়তেই চাঁদনির মন খারাপ হলো। খুব ইচ্ছে হলো চিত্রার সাথে কথা বলার। এবং সাথে সাথে সে কল দিল চিত্রার ফোনে। যথারীতি কল বাজল, কিন্তু মেয়েটার রেসপন্স নেই। এটাই তো হয়ে আসছে এতগুলো দিন যাবত। কল এলে যে মেয়েটা আকাশ বাতাস ভুলে ছুটে আসতো, সে মেয়েটার ফোনে আজকাল হাজার খানেক কল এলেও ফিরে তাকায় না। তাদের বোনেদের ভাগ্যেই কি এসব লেখা ছিল? জুনের এই জব্দ শহরে গরম পড়েছে। তাও মাত্রাতিরিক্ত গরম। বাড়িতে কারেন্ট নেই। জেনারেটরেও সমস্যা হওয়ায় একটা উষ্ণ আবহাওয়া যেন সৌদাগর বাড়িতে বিরাজমান। দীর্ঘক্ষণ যাবৎ মুনিয়া বেগম একধারে নিজের মেয়ের দরজায় নক করছেন। কতক্ষণ হবে? 4-5 মিনিট তো অনায়াসে হয়ে যাবে।
চিন্তায় চিন্তায় মৃদু ঘাম দেখা দিয়েছে কপালে। আজকাল মেয়েটা দরজা খুলতে এত দেরি করে, কোনোদিন জানি চিন্তায় মায়ের রুহটাই বেরিয়ে যাবে। গুনে গুনে 6 মিনিট পর অলস ভঙ্গিতে দরজা খুলল চিত্রা। মুখে আধ মন ঘাম নিয়ে এসে দরজার সামনে দাঁড়ালো। কপালের সামনের চুলগুলো ঘামে লেপ্টে আছে কপালেই। কাঁধ সমান চুলগুলো এলোমেলো হয়ে আছে উশৃঙ্খলভাবে। চোখগুলো ফুলে একাকার। এ আর নতুন কি? নিত্যদিনের রুটিন হয়ে গিয়েছে। মুনিয়া বেগম তপ্ত এক শ্বাস ফেলে মেয়ের দিকে এগিয়ে গেলেন। কপালের চুলগুলো গুছিয়ে দিলেন সস্নেহে। বুকের যতটুকু আহ্লাদ আছে তা যেন ঢেলে দিতে পারলে স্বস্তি পেতেন। কাঁধের চুলগুলো গুছিয়ে দিতে দিতে বললেন, সেই কখন কারেন্ট গিয়েছে? এই গরমে ঘুমিয়েছিলিস কিভাবে? মূর্তিমান চিত্রার কণ্ঠে উদাস, নেত্রযুগলে ক্লান্তি। অবসাদগ্রস্তের মতন বলল, কারেন্ট নেই? মেয়ের প্রশ্নে থেমে গেল মায়ের ব্যস্ত হাত। তাকিয়ে রইল দুটো চোখ ভূতগ্রস্তের মতন। মুখ ফুটে যেন শব্দ বের হচ্ছিল না। তবুও খানিক কষ্ট করেই বললেন, কারেন্ট যে নেই সেটা তুই টের পাসনি? চিত্রা ডানে বামে মাথা দুলালো নিবিড়ভাবে, যার অর্থ সে টের পায়নি। মুনিয়া বেগম মেয়ের এমন অধপতনে ক্লান্তির চেয়ে অধিক ক্লান্ত বোধ করলেন। সরল কণ্ঠে বললেন, কালো ঘুমের ওষুধ খেয়েছিলিস? চিত্রা আবারও ঘোরগ্রস্তের মতন উপর নিচে মাথা নাড়াল। অর্থাৎ হ্যাঁ। মুনিয়া বেগম বড় ব্যথিত হলেন। উদ্গ্রীব হয়ে বললেন, এত ঘুমের ওষুধ খেলে বাঁচবি না তো তুই মা? বাঁচতে কে চায় আম্মু? চাই না তো। মায়ের হৃৎপিণ্ডের পেশি যেন গতি হারায়, সন্তানের এমন করুণ দশায় অসহায় হয়ে ওঠে। ধমকে উঠেন তিনি, এগুলো কি বলিস? এসব বলতে নেই মা। আচ্ছা। কি সুন্দর পোষ্য ছানার মতন মায়ের কথায় সায় জানায় মেয়েটা। অথচ এই সায় জানানো যে মুখের বুলি অবধি তা কি মা জানেন না? জানেন। মনে মনে বিরাট আফসোস করেন। মেয়ের সুষ্ঠু জীবনের প্রার্থনায় মনে মনে মাথা ঠেকেন সৃষ্টিকর্তার দরবারে। মুনিয়া বেগম ফ্লোরে রাখা টেবিল ফ্যানটা চিত্রার ঘরে দিয়ে আসেন। মেয়েটা না হয় গরমেই শুয়ে থাকবে। যেতে যেতে বলে যান দরজাটা খোলা যেন থাকে। চিত্রা মাথা দুলিয়ে হ্যাঁ সূচক সম্মতি দেয়। কিন্তু প্রকৃতপক্ষে মুনিয়া বেগম বের হওয়ার সাথে সাথে সে দরজা আটকে দেয়। বাহির থেকে ডাক এলেও সাড়া দেয় না। অচঞ্চল পায়ে হাঁটতে হাঁটতে বারান্দায় যায়। এরপর ধীরে ধীরে সোজা টান টান হয়ে শুয়ে পড়ে ফ্লোরে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকে বিপরীত পাশের রংচটা দোতলা বাড়িটির দিকে। যে বাড়িটির দরজায় দীর্ঘ 2 বছরের অধিক সময় যাবৎ একই তালা ঝুলতে ঝুলতে জং ধরেছে তালাটায়। অথচ কিশোরীর প্রেমে কোনো ধরনের নড়চড় হয়নি আজও। এক ধ্যানে তাকিয়ে থাকতে থাকতে চোখ ধরে আসে। মেয়েটা পলক অবধি ফেলে না। রৌদ্র ঝলমলে আকাশের রূপ বদলে মেঘলা হয়ে আসে। তারপর কিছু সময়ের ব্যবধানে শুরু হয়ে যায় বৃষ্টি। একদম অনাকাঙ্ক্ষিত সেই বর্ষণেও নড়ে না চিত্রা। বৃষ্টির ছিটে এসে শরীর ভিজে যায় তার। পাশের বারান্দা থেকে মুনিয়া বেগম চেঁচিয়ে ডাকেন মেয়েকে। সাবধান করতে করতে বলেন, মা তোর ঠান্ডা। উঠে আয় ফ্লোর থেকে। বুকে ঠান্ডা জমে গিয়েছে। আর ঠান্ডা লাগলে নিউমোনিয়া গুরুতর হবে মা। উঠে আয়। চিত্রা মায়ের দিকে না তাকিয়ে হাসে। বিড়বিড় করে বলে, কে বলেছে বুকে ঠান্ডা জমেছে? আমার বুকে গোটা বাহার ভাই আর বিচ্ছেদ জমে আছে আম্মু। তোমার ডাক্তার প্রেম বুঝে না। ধরিয়ে দিয়েছে কি না ওষুধ। বোকা ডাক্তার, সে ওষুধ খেলে কখনো প্রেম কিংবা প্রেমিক মুছে যেতে শুনেছ? তোমরা আছো নিউমোনিয়া নিয়ে। এদিকে আমি বিচ্ছেদের জ্বরে জলে যাচ্ছি, সেদিকে হুঁশ নেই। হোক আম্মু নিউমোনিয়া, আমায় বৃষ্টিতে ভিজতে দেও আম্মু। বাহার ভাই বৃষ্টি পছন্দ করতেন। আমি তার পছন্দের বৃষ্টিতে ভিজব না তা কেমন করে হয়? মেয়ের বিড়বিড় করে বলা কথায় বারান্দা অবধি আসে না। মুনিয়া বেগম ডাকতেই থাকেন অনবরত। সাথে তুহিনও যোগ হয়। কিন্তু চিত্রা শুনলে তো? সে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে অপলক। বিড়বিড় করে বলে, বৃষ্টি তুমি তারে ছুঁয়ে দিও, আমার হয়ে তারে জানিও দিও, কি ব্যথা পুষেছি এই হৃদয়। সিলেটের আম্বরখানায় একটি 3 তালা বাড়ি আছে নাতাশা বেগমের। তার বললে ভুল হবে, বাড়িটি হলো তার স্বামী জুবাইর আহমেদের। সেই 3 তালা বাড়িটির দ্বিতীয় তালাতেই তারা থাকে 5 রুমের একটি ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটের দক্ষিণ দিকের একটি রুম অহির নামে বরাদ্দ। অহি সেই রুমটাতেই থাকে। সময় মাত্র সকাল 6:45। অহি স্নান করে বের হয়েছে সবে। পরনে গতানুগতিক সাদা রঙের একটি ফতুয়া। গোল ফ্রেমের চশমাটা চোখে। চুলগুলো এখন পিঠ ছাড়িয়ে কোমর সমান হয়েছে। স্নিগ্ধ সুন্দর মুখশ্রী। স্নান করাতে আরেকটু বেশি পবিত্রতা জড়িয়ে ধরেছে যেন তাকে। খানিক পরিপাটি হতেই ফোন বেজে উঠল তার। ভাইব্রেশনের তালে তালে কাঁপছে ফোনটা। ওহি রিসিভ করল ফোন।
অপর পাশ থেকে চনমনে একটি মেয়েলি স্বর ভেসে এলো। কতক্ষণ লাগবে তোমার ওহি? আমরা কিন্তু বের হয়ে গিয়েছি। 5 মিনিট বড়জোর। তোমরা আসতে আসতে আমি 10 বার যেতে পারবো। আমার বাসা থেকে 2 মিনিটের রাস্তা সিএনজি স্টেশন। আচ্ছা আসো। বাই। ছোট কথোপকথনের পর কলটি বিচ্ছিন্ন হলো। ওহি মুখে কোনো প্রসাধনী ব্যবহার করেনি। কেবল চুলটুকু নাম মাত্র গুছিয়েই কাঁধে ট্রাভেল ব্যাগ তুলে নিল। নিজের বেডরুম থেকে বাহির হয়ে তালা ঝুলিয়ে দিল দরজায়। ড্রয়িং রুম ডিঙিয়ে যেতে নিলেই রান্নাঘর থেকে তাকে ডেকে উঠল কামিনী খালা। ম্যাডাম, আপনি এই সাত সকালে কই যান? তাও এত বড় ব্যাগ লইয়া? আবারও কি ঘুরতে যাইতেছেন? ওহি কাঁধের ব্যাগটা পাশের টুলে রেখে জুতা পরতে পরতে বলল, আহা খালা, আপনাকে না বলেছি আমাকে ওহি বলে ডাকতে? ম্যাডাম বলে আমাকে অস্বস্তিতে ফেলবেন না। অহির বিরক্তি প্রকাশে বোকা বোকা হাসলেন কামিনী খালা। কি যে কন্যা, বড় ম্যাডাম হুনলে বকব। বকলে সেটা আমি বুঝে নিব। আপনি আমাকে ম্যাডাম ডাকবেন না প্লিজ। আপনি না অনেক ভালা জানেন। বড় ম্যাডামের মাইয়া আপনি, কিন্তু একটুও ম্যাডামের মতন না। ওহি জুতার ফিতা বেঁধে ব্যাগটা কাঁধে তুলে নিল। মুচকি হেসে বলল, পেটে ধরলেই কি আর মা হওয়া যায়? আমায় যে পিঠে ধরেছে তার গুণ আমি পেয়েছি। একদিন সেই মায়ের সাথে না হয় দেখা করিয়ে দিব। কামিনী খালা যদিও পুরো কথার অর্থ বুঝেননি, তবুও ঘাড় কাত করে সম্মতি জানালেন। তার মাঝেই ঘর থেকে ঘুম জড়ানো চোখে বেরিয়ে এলেন নাতাশা বেগম। পরিপাটি অহিকে দেখে তার ঘুম জড়ানো চোখের ঘুম উবে গেল। কপালে দীর্ঘ 3 ভাঁজ ফেলে বললেন, কোথায় যাও আবার? সেদিন না ট্যুর থেকে এলে, তাহলে আজ আবার? ওহি মায়ের মুখের দিকে তাকানোর প্রয়োজনটুকু বোধ করল না। ব্যাগের দিকে দৃষ্টি রেখেই বলল, আজ আবার ট্যুরে যাচ্ছি। ট্রাভেল ব্যাগ কাঁধে নিয়ে কেউ নিশ্চয় বিয়ে খেতে যায় না। অহির বাঁকা কথার ধরনে নাতাশা বেগম অসন্তুষ্ট হলেন। তারপর কাজের লোকের সামনে মেয়ের আচরণ তাকে বিব্রতকর পরিস্থিতিতেই ফেলল কিছুটা। তাই খানিক রাগী স্বরে বললেন, 2 দিন অন্তর অন্তর কিসের ট্যুর দেও তুমি? এত স্বেচ্ছাচারী নীতিবাদী হয়ে উঠেছ কার আশকারায়? মানুষ করতে পারেনি আমজাদ তোমাকে? ওহি ভ্রু বাকাল। তাচ্ছিল্য করে বলল, মানুষ করার দায়ভার কি একা তারই ছিল? আপনার ছিল না? প্রেমিক পেতেই মেয়ের চিন্তা ফেলে যে মহিলা পালিয়ে যেতে পারে, তার মুখে নীতিবাক্য মানায় না। ওহি খবরদার, খ্যাপে গেলেন নাতাশা বেগম। তাতে ঠিক অহির তেমন কিছু হেলদোল হলো না। জুতা জোড়া মুছতে মুছতে বলল, গলা নামিয়ে কথা বলুন, নয়তো কথা বলার প্রয়োজন নেই। নাতাশা বেগম মেয়ের এমন গা ছাড়া ব্যবহারে বিস্মিত হলেন। ভুলে যেও না আমি তোমার মা। আপনিও ভুলে যাবেন না আপনি কেবল আমাকে জন্ম দিয়েছেন। তোমাকে সামান্য একটা প্রশ্নই জিজ্ঞেস করেছিলাম। ওটা প্রশ্ন নয়, ওটা কৈফিয়ত। আর আমি আপনাকে কৈফিয়ত দিব না সেটা আপনি ভালো করেই জানেন, তাই না? অনার্স শেষ করেছ 6 মাস হলো। না কোনো জব প্রিপারেশন, না কোনো বাহিরের যাওয়ার চিন্তা আছে, না ক্যারিয়ার নিয়ে ভাবছ। তোমার ভবিষ্যৎ নিয়ে আমার দুশ্চিন্তা হয় বলেই জিজ্ঞেস করি তোমার ব্যাপারে। ওহি এবার ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। দরজার কাছে এগিয়ে গেল নিঃশব্দে। তারপর দরজা খুলে বাহিরে যেতে যেতে বলল, আজ আমি নিজের হাতে খেতে পারি, নিজের পায়ে চলতে জানি, ব্যথা পেলে নিজেকে সামলাতে জানি, তাই আজ আর আপনাকে আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। এখন আগুন আর পানির তফাতে বুঝি। যে বয়সে কোনটা আগুন কোনটা পানি কোনটা বুঝতাম না, সেই বয়সেই তো ভাবেননি আমার ভবিষ্যতের কথা, তাই আজ না ভাবলেও চলবে। যে বয়সে মাকে না পেলে একটা শিশুর জীবন ঝরে যেতে পারে, সে বয়স যেহেতু ঝরে পড়িনি, তার মানে আমায় নিয়ে আর ভয় নেই। আমার ভবিষ্যৎ আমি বুঝে নিতে পারবো। আর এক ফোঁটা কথা না বাড়িয়ে ওহি ঘর ছেড়ে বেরিয়ে গেল। যাই বলার প্রয়োজনটুকুও বোধ করল না। কামিনী খালা একবার নাতাশার দিকে তাকিয়ে মুখ নামিয়ে রান্নাঘরে চলে গেলেন। নাতাশা বেগম মেয়ের স্পর্ধায় অবাক হলেন। চোখ ফিরিয়ে মেয়ের দরজায় তালা দেখতেই তার রাগ হুড়মুড়িয়ে বাড়ল। এত অবাধ্য হয়েছে মেয়েটা, এমনভাবে অসম্মানে জন্মে তাকে কেউ করেনি। ওহি 3 মিনিট হাঁটতেই আম্বরখানার সিএনজি স্টেশনে এসে পৌঁছে গেল। কিন্তু তার আগেই তার বন্ধুরা এসে দাঁড়িয়ে আছে এখানটায়। মায়ের সাথে মতবিরোধ না লাগলে সেই আগে আসতো, কিন্তু এ কথা তো আর বন্ধুদের বলা যাবে না। অহির ভার মুখ দেখেই উচ্ছ্বাসিত নুজাইফা এগিয়ে এলো। উষ্ণ আলিঙ্গন করল বিনা অনুমতিতে। উৎফুল্ল গলায় বলল, ওহি মন খারাপ নাকি? ওহি উত্তর দিল না। তার আগেই কোহিনূর বলল, ওর মন কোনোদিন ভালো থাকে? সারাদিনই তো এমন ভাবে থাকে যেন মুখের ভেতর গোল আলু ভরে রাখছে। কোহিনূরের কথায় খিলখিল করে হেসে ফেলল সকলে। ওহি বলল, চুপ করো তো। তুমিও না, আমিও না কি হুম? তুমি তো সবসময় এমন রাগী ভাব নিয়ে থাকো।
ওটা ভাব নয়, ওর বৈশিষ্ট্যই অমন নূর। তুই খোঁচা দিস না তো ওকে। চল তাড়াতাড়ি, এখান থেকে হাদারপার নৌকা ঘাটে যেতে ভালো সময় লাগবে কিন্তু। তারপর সেখান থেকে পান্তুমাই ঝর্ণা। তাড়াতাড়ি চল আমার সয়না। নুজাইফার কথায় ওহি ও নূর সম্মতি দিল। শহর ছেড়ে আসার পর থেকেই অহির একাকিত্ব কাটছিল ভীষণ ভয়ঙ্কর ভাবে। হুট করে একটা ট্রাভেল গ্রুপ থেকেই নুজাইফার সাথে তার প্রথম আলাপ হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর তারা দুজন ট্যুর দেয় কয়েক জায়গায়। নুজাইফার বন্ধু নূর, নুজাইফার সাথে ভাব হওয়া অহির বন্ধুত্ব হয়ে গেল নূরের সাথে। এরপর তিনজন সিলেটের আশেপাশের জেলাগুলো চষে বেড়ালো। অহিকে যেন নতুন করে বাঁচার কারণ শেখালো দুজন। না হয় এই অপরিচিত সিলেটে অপছন্দের মানুষের সাথেও থাকত কেমন করে। সৌদাগর বাড়ির রান্নাঘর থেকে যথারীতি ছ্যাঁত ছ্যাঁত রান্নার শব্দ ভেসে আসছে। সন্ধ্যাবেলার ভাজাপোড়া রান্না হচ্ছে সেখানটায়। রান্না করছে নীরু। মেয়েটা হুট করেই এই 2.5 বছরে বাড়িটার খুব আপন হয়ে গিয়েছে। সৌদাগর বাড়ির বিপদে আপদে মেয়েটা সাথে থেকেছে। চিত্রার রাগ ক্ষোভ হাসিমুখে বরণ করে নিয়েছে। টু শব্দটুকুও করেনি। এমন একটা বুদ্ধিমতী ও ভালো মেয়েকে তুহিন পছন্দ করেছে বিধায় সকলেই তার প্রতি যথেষ্ট সন্তুষ্ট। রান্নাঘর থেকে ঘরমাত্র নীরু বের হলো। সাথে 2 হাতে 2টো বোল। টেবিলের উপর রাখলো সেগুলো। অবনী বেগম হাতে হাতে প্রত্যেকের জন্য ভাজাপোড়া প্লেটে সাজিয়ে ঘরে ঘরে পৌঁছে দিতে লাগলে সকলের। নীরু তুহিন আর চিত্রার খাবারের প্লেটটা নিয়ে গেল নিজ থেকেই। চিত্রার রুমের দরজা আটকানো সবসময়ের মতন। তবে ছিটকিনি দেয়নি আজ। সামান্য ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ঘরে সবুজ রঙের বাতি জ্বলছে। খুব স্লো ভলিউমে গান বাজছে সাউন্ড সিস্টেমটায়। মেয়েটা গানের প্রতি এত ঝুঁকেছে এই 2 বছরে যা বলার মতন নয়। এই বাড়ির প্রত্যেকেই তা জানে। দরজায় দাঁড়িয়ে থেকেই নীরু অনুমতি চাইল ঘরে প্রবেশ করার। চিত্রা আসবো? কোনো সাড়া এলো না বিপরীত দিক থেকে। ঘরে নেই মেয়েটা, হয়তো বারান্দায় আছে। নীরু আবার ডাকল, চিত্রা। এবার বারান্দা থেকে খানিক উকি দিল চিত্রা। সবুজ আলোতে ভারী মিষ্টি লাগছে সেই চিত্রাকে। কিশোরী সময়টা পেরিয়ে যৌবনের প্রথম ধাপেই মেয়েটাকে অসম্ভব সুন্দরী লাগছে। যদি চেহারার আরেকটু যত্ন নিত তাহলে দুনিয়ার যেকোনো সুন্দর তার কাছে ফিকে পড়ে যেত। কি কাজ? চিত্রার ভারী কিশোর। ঠান্ডায় গলা বসে গেছে মেয়েটার। নীরুর মায়া হলো। বিচলিত হলো খানিকটা। ঠান্ডা লেগেছে তোমার? চা কিংবা কফি করে দিব? কি কাজ এখানে সেটা জানতে চেয়েছিলাম। কণ্ঠস্বর বরাবরের মতনই রুক্ষ। নীরু হতাশ শ্বাস ফেলল। খাবারের প্লেটটা ঘরের দরজার পাশের ছোট ওয়ার্ডরোবের উপর রাখতে রাখতে বলল, তোমার ফেভারিট সিঙ্গারা করেছি। চিকেন সিঙ্গারা সাথে তেঁতুল টক। খেয়ে নাও। ধন্যবাদ। খাবো একটু পর। আর কিছু লাগবে? বলো আমি এনে দিচ্ছি। বাড়িতে না আসতেই কর্ত্রী হয়ে যাচ্ছ মনে হচ্ছে বেশ ভালো। কথাটা যে বেশ খোঁচা মারা তা বুঝতে বাকি নেই নীরুর। তবুও সে মনে দুঃখ নিল না। বরং প্রসঙ্গ পাল্টে বলল, কাল ঘুরতে যাবে? কোথায়? তুমি যেখানে চাও। তোমার সাথে? হ্যাঁ, তোমার সাথে ঘুরতে যাওয়া লাগবে। এমনেতেই তো তোমার একটা এন্ট্রিতে আমি বেঁচে থেকেও জীবনে জাহান্নাম ঘুরে ফেললাম। আর নতুন করে কি ঘুরাবা? চিত্রার কথায় চুপ করে গেল নীরু। মনটা এতটা ছোট হয়ে গেল যে কথা বের হলো না। চিত্রা হয়তো বুঝল নাকি না বুঝেই বলল, রাগ করলে? রাগ করো না। জানোই তো আমি আধপাগল। কি বলতে কি বলে ফেলি, পাগলের কথা ধরতে নেই। এভাবে কেন বলছো? তুমি খুব ভালো একটি মেয়ে চিত্রা। তোমার জায়গায় আমি থাকলেও এ কথাগুলোই বলতাম। না, তুমি হলে এসব বলতে না। একটু হলেও তো তোমায় চিনেছি। তুমি আমার মতন এতটা শক্ত আচরণ কারো সাথে করতে পারবে না। তুমিও তো পারতে না আগে। করতেও না। কারণ তখন আমার হৃদয় ছিল। এখন হৃদয় নেই তাই হৃদয়হীনার মতন আচরণ করতে পারি। নীরু আর কথা বাড়াল না। এখনো চিত্রা উত্তেজিত হয়নি। দেখা যাবে কথা বলতে বলতে মেয়েটা উত্তেজিত হয়ে যাবে পড়ে। এর চেয়ে আর কথা না বাড়ানোই শ্রেয়। চিত্রাও আর আগ বাড়িয়ে কথা বাড়াল না। চিত্রার ঘর ছেড়ে বের হতেই নীরু দেখল বাহিরে তুহিন দাঁড়িয়ে আছে। নীরুকে বেরুতে দেখেই সে বলল, তুমি আবার চিত্রার ঘরে গিয়েছ কেন? নীরু নরম গলায় জবাব দিল, খাবার দিতে। তোমাকে বলেছিলাম না ওর সামনে এত যেও না। নীরু এবার মুখ তুলে তাকালো তুহিনের দিকে। স্পষ্ট কণ্ঠে বলল, কেন যাব না? তুহিন বিরক্ত গলায় বলল, ও তোমাকে দেখলে উত্তেজিত হয়ে যায়। রেগে যায়। পাগলামো করে। এগুলো কি তুমি জানো না? নীরু এবার হাসল। তুহিনের খাবারের প্লেটটা তুহিনের দিকে এগিয়ে দিয়ে বলল,
তোমাকে ভালোবাসা আমার জন্য বড় দোষের হয়ে গেল, তাই না? সেজন্য আজকাল তুমিও বিরক্ত হও। অথচ আমি যদি জানতাম আমি কারো গলার কাটা হব তাহলে কখনোই তোমার জীবনে আসতাম না। নীরুর অভিমানে খারাপ লাগে তুহিনের। সে আলোগেছে জড়িয়ে ধরে তাই নীরুকে। আনমনে বলে, তুমি তো জানো চিত্রা আমাদের জন্য কি খারাপ লাগে মেয়েটার এমন পাগলামোতে। নীরু কথা বলে না। ফ্যাচ ফ্যাচ করে নাক টানার শব্দ পাওয়া যায় কেবল। চিত্রা দরজাটায় ছিটকিনি টেনে দেয় ধীর শব্দে। ভাইজান যেন টের না পায় এমন ভাবে। এরপর চুপচাপ বসে থাকে নিজের ঘরটায়। শুনশান নিরিবিলি ঘরটায় বাজতে থাকে গান। আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। চিত্রার শরীরের উত্তাপ বাড়ে। ভেঙে আসে কণ্ঠ। কারো মন ভেঙে তোমরা যারা ঘর বাঁধো তারা কি সুখী হতে পারো? অভিশাপ নিয়ে সুখী হওয়া যায় আদৌ? জেনেভের এই ভিনদেশী শহরে একটি বাংলা বুটিক হাউস রয়েছে যেটা একমাত্র চাঁদনির শান্তির জায়গা। বুটিক হাউসটি টুইঙ্কেলের বাবার। টুইঙ্কেলের বাবা বাংলাদেশী ছিলেন। বাংলাদেশ থেকে চলে এসে এই সুইজারল্যান্ডের স্থায়ী বাসিন্দা হন। এখানেই বুটিক হাউস খুলেন। বাঙালিয়ানার পোশাকগুলো বেশ পছন্দ করাতে তার বুটিক হাউস প্রসার বিস্তার করে। চাঁদনি বসে আছে সেই বুটিক হাউসটাতে। সাথে লুসেফ এবং টুইঙ্কেলও আছে। ওদের তিনজনেই এক হলে এমন দারুণ আড্ডা জমে যায় যে ধারণার বাহিরে। লুসেফ, চলো বাংলাদেশ যাওয়া যাক। যাবে? টুইঙ্কেলের কথায় ধ্যান ভাঙল চাঁদনির। অবাক কণ্ঠে বলল, তুমি বাংলাদেশ যাবে? টুইঙ্কেল সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, ভাবছি তো, তবে তোমার সাথে যাব। তুমি যেদিন যাও। বাংলাদেশ আমার পছন্দের। নিজের দেশের কথা মনে পড়তেই চাঁদনির মন খারাপ হয়ে গেল। বড় মনে পড়ল বাড়ির কথা, বোনেদের কথা, মা বাবার কথা। আর যার কথা মনে পড়েছে তার নাম ভুলেও যে মন উচ্চারণ করতে চায় না। তবুও প্রেম যে কোথাও একটা ফাঁক ফোকরে উকি দেয়। কে যেন চেঁচিয়ে বারংবার সেই নামটি ডাকতে থাকে। কে ডাকে? হৃদপিণ্ড। সেই নামটি কি হৃদয়ের এতই প্রিয়? আমিও যাব তবে বাংলাদেশ। লুসেফের ভুল উচ্চারিত বাংলায় কটমট করে উঠল টুইঙ্কেল। রাগান্বিত স্বরে বলল, হ্যাঁ, তোমার তবে করেই যাওয়া উচিত। উড়োজাহাজ তোমাকে নিবে না। বাংলাকে বারবার বাংলা বলে আমাদের ইমোশনে আঘাত করবে না। লুসেফ অপরাধীর মতন হাসল। বোকা বোকা চোখে তাকিয়ে বলল, সরি, আমি কি করব? বলতে তো চাই কিন্তু আসে না। কিন্তু বলতে এগুলো কি ধরনের বাংলা উচ্চারণ? তুমি রাগ করছো? রাগ করো না। আমি ঠিক শিখে যাব। তোমার আর শিখতে হবে না। যাও, সরো। চাঁদনি হাসি খুশি মুখে তাকিয়ে রইল এই দুজনের ঝগড়ার দিকে। কি অদ্ভুতভাবে ওরা ঝগড়া করে। লুসেফেরও বাকি এমন দরকার বাংলা শেখার? টুইঙ্কেল তো জন্মগতভাবেই এই দেশেরই। এই দেশের ভাষা ওর কাছে দুধভাত। লুসেফের সাথে ওর কথোপকথন এ দেশের ভাষাতেই দিব্যি হবে। তবুও বাংলা শিখতে হবে কেন ছেলেটাকে? চাঁদনির নির্নিমেষ তাকিয়ে থাকার মাঝেই উপস্থিত হলো একটি ছোট 8-9 বছরের বাচ্চা। সাদা ধবধবে কোকড়া চুলের বাচ্চাটি এসেই একটি সাদা কাগজের টুকরো এগিয়ে ধরল তার দিকে। ওদের ভাষায় বলল, এটা তোমার। ছেলেটির হাতের কাগজটা দেখে ভ্রু কুঞ্চিত হলো চাঁদনির। কপালে খানিক ভাঁজ ফেলে বলল, আমার কে দিয়েছে? একটি লোক। তোমায় দিতে বলল। চাঁদনি হাত বাড়িয়ে কাগজটা নিল। ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিল স্নেহময় ভাবে। ছেলেটি যেমন ছুটে এসেছিল তেমন করেই চলে গেল। টুইঙ্কেলদের ঝগড়াও থেমে গেছে অনেকক্ষণ আগেই। বড় বড় চোখ করে বিস্ময় ভরা কণ্ঠে মেয়েটা বলল, আপাকে দিয়েছে এটা? কি লিখা আছে? চাঁদনি ঠোঁট উল্টালো। যার অর্থ সে জানে না। লুসেফ বলল, তুমি বিউটিফুল। তোমাকে দিতেই পারে। টুইঙ্কেল আবার লুসেফের উপর হামলে পড়ল। খ্যাক খ্যাক করে বলল, বিউটিফুল বলার সময় তো ঠিকই বটা উচ্চারণ হয়, আর আমাদের দেশের নাম বলতে গেলেই তোমার ঠোঁটে মুখে বাজে। ইতর। গ্যারাকলে পড়ে গেল যেন লুসেফ। অসহায় দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। সেই দৃষ্টির ভাষা চাঁদনির কাছে স্বচ্ছ। চাঁদনি লুসেফের দৃষ্টির ভাষা বুঝেই টুইঙ্কেলকে বলল, ছাড়ো। ওকে এত বকছো কেন? ও যে আগ্রহ নিয়ে আমাদের দেশ 10 ভাষা সম্পর্কে জানছে, শিখছে, তাও কম কিসে? ওর মনটা ভেঙো না। বেচারা অনেক শখ করেই তো শিখছে, তাই না? তাই বলে বেছে বেছে আমাদের দেশটার নামই উচ্চারণ করতে পারবে না? এত ভণ্ড কেন হবে? সবাই কি সবটা পারে? রাগ দেখিও না। ও ঠিক একদিন উচ্চারণ করতে পারবে। ছাই পারবে। আর পারলেও সেটা দেখার সৌভাগ্য আমার নেই হয়তো। চাঁদনি চোখ রাঙাল টুইঙ্কেলের কথায়। এসব কি বলো? এসব বলো না। সরি আপা। কিন্তু আমার কষ্ট হয় ভুল নামটা শুনলে।
চাঁদনি এবার হাত বুলিয়ে দিল টুইঙ্কেলের মাথায়। মুচকি হেসে বলল, যেই দেশটারে কখনো দেখলাই না তার প্রতি তোমার এত মায়া কেন, এত টান কেন? এতক্ষণ পরে টুইঙ্কেলের রাগী রাগী চোখ মুখ শীতল হয়ে এলো। প্রশান্তি ভরা দুই নয়ন মেলে বলল, ওই দেশটা যে আমার বাবার। আমার বাবার শৈশব ওই দেশে, আমার বাবার স্বপ্ন ওই দেশে। আমার টান থাকবে না তো কার টান থাকবে? আমার বাবা যে বড় ভালোবাসেন দেশটাকে। মনে হয় তার বুকের মনি খুলে রেখে এসেছেন দেশটায়। মৃত্যুর আগে বাবা দেখতে চান একবার সেই দেশ। কতটা টান থাকলে একজন মানুষ এমনটা চায় বলো তো? টুইঙ্কেলের ভাষ্যন্তের স্বপ্নের দেশটা যে চাঁদনির শান্তির নীর, সে মুগ্ধ হয় মেয়েটার এমন সহজ সরল প্রশংসায়। আশ্বাস দেয়, যাব একদিন সবাই মিলে। তোমাকে অন্তত আমি এটা দেখাতে চাই, তোমার কল্পনার দেশটা তোমার কল্পনার চেয়েও সুন্দর। টুইঙ্কেল খুশি হয়ে যায়, জাপটে ধরে চাঁদনিকে। তন্মধ্যেই ডাক আসে টুইঙ্কেলের। সে উঠে যায়। বসে থাকে চাঁদনি আর লুসেফ। চাঁদনি হাতের মুঠোয় থাকা কাগজটার ভাঁজ খুলে। অসুন্দর হাতের লেখা ভেসে উঠে, তবে সেগুলো বাংলায় লিখা। গোটা গোটা অক্ষরে স্পষ্ট বিবৃতি। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ব্যাস ছোট ছোট কয়েকটা শব্দ, কিংবা বলা যায় গানের লাইন দিয়ে রাখা কাগজটায় চাঁদনি কিছুটা চমকায়। গানটা স্পষ্ট মনে না পড়লেও বারবার মনে হচ্ছে এই গানটা তোর পুরো চেনা। কানে বাজছে পরিচিত একটি কণ্ঠ, বেশ সুর তুলেছে। কানের পাশটায় বারবার দুটো লাইন গেয়ে যাচ্ছে। চাঁদনি চোখ বন্ধ করে ফেলল গানটা পরিষ্কার মনে করতে। কিন্তু কোনো মতেই মনে পড়ল না। এ কি অদ্ভুত ব্যাপার, একটা গানকে সে এত দ্রুত ভুলে গেল? পাশ থেকে লুসেফ শুধাল, কি লিখা এতে? চাঁদনি আচ্ছন্ন স্বরে বলল, তেমন কিছু না। লুসেফও মেনে নিল সেই কথা। আরেকটু কৌতূহল বাড়িয়ে কিছু জিজ্ঞেস করল না। চাঁদনির কাছে এদেশের এই ব্যাপারটা ভালো লাগে। সবাই কেমন নিজের নিজের জায়গায় ব্যস্ত, কারো কোনো মাথা ব্যথা নেই অন্যের ব্যাপারে। অথচ বাংলাদেশের কেউ এখানে থাকলে আজ এই কাগজে কি লিখা আছে, কেন লিখা আছে, কে লিখেছে তা তিল থেকে তাল বানিয়ে প্রচার করে ফেলত। বরফের দেশের হিমশীতল বাতাসে কাপল শরীরটা। চাঁদনি অন্যমনস্ক হল। কোথা থেকে যেন বাতাসের সাথে সাথে গানও ভেসে এলো। ঠিক এই লাইনগুলোই বাজছে। শব্দ স্পষ্ট নয়, তবে মনে হলো এই গানটাই। চাঁদনি বসা থেকে উঠে গেল। হনহনিয়ে বের হয়ে গেল বাহিরে। এত পরিচিত গানটা একই মুহূর্তে দুটো জায়গায় কেন দেখা দিল? এটা কি কাকতালীয় নাকি ইচ্ছেকৃত? পান্তুমাই ঝর্ণার কাছাকাছি একটা জায়গায় কাঠের বিল্ডিং আছে। রিসোর্ট বলা যায়, তবে সেটা কাঠের তৈরি। কি সুন্দর দেখতে, শান্ত শীতল পরিবেশ। বরাবরের মতনই ওরা অনেক খোঁজাখুঁজি করে এই সুন্দর জায়গাটা বের করেছে। কেবল সুন্দর বললে ভুল হবে। অসাধারণ জায়গাটা বের করেছে। কোহিনূর মেয়েটা ফটোশ্যুট করে দারুণ। এবং এই সুন্দর জায়গা খুঁজে বের করার দায়িত্বটা ওর উপরই বরাবর ন্যস্ত হয়। কারণ ও নিজের ছবির প্রয়োজনে সুন্দর জায়গা খুঁজে বের করে। নূর এবং ওহি সারা ভোর ঘোরাঘুরি করে এসে শুয়েছিল যে আর খবর নেই। দুপুর 12টায় তাদের ঘুম ভাঙল। তাও নুজাইফার ডাকে। নুজাইফা মেয়েটা একটা ট্রেতে করে 3 কাপ চা নিয়ে এসেছে। এসেই ঘুম থেকে ডেকে তুলল বাকি দুজনকে। নূরের ঘুম কাটে না সহজে। আজও তাই হলো। ঘুম জড়ানো স্বরে বলল, তুই চা এনেছিস কেন নুজাইফা? কে বলেছে চা আনতে? নুজাইফা চায়ের কাপ এগিয়ে দিল নূরকে। তারপর দিল অহিকে। এরপর নিজের কাপটা হাতে তুলে নিতে নিতে বলল, চা না খেলে ঘুম ভাঙবে নাকি তোদের? ওহি চুপচাপ চায় চুমুক দিল। নূর বসে রইল ঠাই। বেশি গার্ডিয়ান হয়ে গেছিস না? হ্যাঁ তাই। চুপ করে চা খা। চা খাবো? চিবিয়ে না কামড়িয়ে? নূরের কথায় তিনজনই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। পরপরই হাসির শব্দে মুখরিত হলো ঘরটা। ওহি ঠোঁটে হাসি বজায় রেখেই বলল, তোমরাও না? আমরাও না কি বেবি? নূরের ইঙ্গিতে আবারও হেসে দিল। তখনই অহির ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে, মা লিখাটা। ওহি মুচকি হেসে ফোনটা তুলে নিল। রিসিভ করে খাট থেকে নামতে নামতেই বলল, ভালো আছো মা? নূর নুজাইফা দুজনের মুখ চাওয়াচাওয়ি করল। ওহি বারান্দায় যেতেই নূর বলল, এই অহির ব্যাপারটা কি রে ইফা? যেই একবার ওর মায়ের সামনে আমাদের দেখা হলো, সেই একবার তো দেখলাম ওর মায়ের সাথে ওর সম্পর্ক তেমন ভালো নয়। ভালো রকমের যুদ্ধ চলে। কিন্তু কলে তো দেখি আরেক রকম। সামনে আপনি বলে কলে তুমি বলে। কি ব্যাপার? নুজাইফা নূরের কথাটা বাড়তে দিল না। বলা যায় আশকারা দিল না। বরং কথার প্রসঙ্গ পাল্টাতে বলল, বাদ দে তো। সবার ব্যক্তিগত জীবন আছে। এগুলো নিয়ে পেছনে কথা বলতে নেই।
চল অন্য কথা বলি। নুজাইফার এই কথা ঘুরানোর ধরনটা অপছন্দ হলো নূরের। বেশ বিরক্তি নিয়ে বলল, অন্য কি কথা বলবি? বাসর ঘরের কথা? বললাম না হয়। তুই শুরু করবি নাকি আমি করব বল। এবার নূর আর বিরক্তি ধরে রাখতে পারল না। হাসতে হাসতে গড়াগড়ি খাবে এমন অবস্থা হলো। ওহি বারান্দায় ফোনে ব্যস্ত। অবনী বেগম মেয়েকে দেখতে চাওয়ার উতলা প্রকাশ করছেন। বাড়ির হালচাল বলছেন। চিত্রার কথা বলতে বলতে কণ্ঠ ভারী হচ্ছে উনার। সবটাই নিরিবিলি ভাবে শুনছে ওহি। মন খারাপও হচ্ছে তার অনেক। সাত জাগে ছুটে যাবার, কিন্তু ছুটে গিয়ে পুরনো বাড়িটাকে আগের মতন দেখতে পাবে না বলে আর যায় না। তাছাড়া ওই শহরে যে, এখানেই অহির ভাবনা থেমে যায়। প্রতিটা মানুষই হয়তো কখনো না কখনো এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়ায় যে তাদের নিজেদের ভাবনার চারপাশেও সীমারেখা টানতে হয়। নয়তো দুঃখ বেড়ে যায়, যন্ত্রণা বেড়ে যায়। ওহি কথা বলা শেষ করে ঘরে ঢুকতেই নূরদের কথা থেমে যায়। কি যেন একটি ঝলমলে আড্ডায় ভাটা পড়ে। ওহি খুব ভালোভাবে সেই ব্যাপারটা খেয়াল করে, কিন্তু জানতে চায় না কিছুই। যদি তার সামনে বলার হতো তাহলে নিশ্চয় মেয়েগুলো বলতো। চুপ করে যেতে না, নিশ্চয় কিছু কিছু সময় কিছু কিছু কৌতূহল না দেখানোটাই বুদ্ধিমানের কাজ। এতে বিব্রতকর পরিস্থিতি কম তৈরি হয় এবং সম্পর্ক ভালো থাকে। তাছাড়া নূর আর নুজাইফা অনেক আগের বন্ধু। সে তো ওদের জীবনে এসেছে বড়জোর 1 বছর কিংবা 1.5 বছর হবে। তাই যে কথাটা ওদের দুজনের ব্যক্তিগত, সে কথাটা হয়তো ও অবধি না আসাটাই সুন্দর। আজ নীরু চিত্রা তুহিন চেরি ঘুরতে বেরিয়েছে। চিত্রা আসতে চায়নি, তাকে এক প্রকার জোর করে আনা হয়েছে। মেয়েটির জীবনের আঙিনায় যেমন করে রোজ দুবেলা দুঃখ ঝরতে থাকে, তেমন করে যে একটা জীবন চালানো যায় না। এই একটা জীবনের তিলে তিলে হওয়া ধ্বংস যে তার কাছের মানুষদের তীক্ষ্ণ যন্ত্রণা দিচ্ছে, তাও অস্বীকার করার জো নেই। তাই অনেক দিন পরই তাকে গৃহবন্দী জীবন থেকে বের করা হয়েছে। এর আগে হয়তো অনার্স প্রথম বর্ষের ইনকোর্স দিতে বের হয়েছিল 3 মাস আগে। সেটাই শেষ বের হওয়া ছিল। 3 মাসে আর একবারও বের হয়নি। জুনের সময়টা মাত্রাতিরিক্ত গরম থাকার সময়। আজ সারাবেলা সেই গরমই পড়েছিল, কিন্তু বিকাল 4টা থেকে অম্বরের তেজ নিভে গিয়েছে। অদূরে মেঘেদের আনাগোনা সমাবেশ হচ্ছে। অন্ধকার মুখ ফুলোনো কিশোরী মেঘেদের দলেরা আজ হয়তো কান্নার গল্পে রোদ পেতেছে। বৃষ্টি হবে ধরায়। মেঘেদের মন খারাপ দেখে নিঃসন্দেহে আজ করা যায় আজ তুমুল বৃষ্টি হবে। ওরা বসে আছে একটি পার্কে। চেরি পার্কের দোলনায় দুলছে আনন্দ সহকারে। চিত্রা বসা তার পাশেই, কিছুটা দূরত্ব রেখে বসেছে নীরু। তুহিন ওদের সামনেই দাঁড়িয়ে আছে। আকাশের ভাবগতি দেখে নিজে নিজেই বলল, বৃষ্টি হবে নাকি? কেমন অন্ধকার লাগছে না আকাশটা? নীরু চিত্রার পাশেই পা ঝুলাতে ঝুলাতে বলল, না, তেমন অন্ধকার তো হয়নি। আর এ সময় বৃষ্টি এলেও তেমন বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। নীরুর ভবিষ্যৎ বাণীতে হাসল চিত্রা। হেলান দিয়ে বসেই আকাশের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে বলল, বৃষ্টি অনেক জোরেই আসবে ভাইজান। তুহিন বোনের দিকে তাকালো। অর্ধমৃত বোন তার। চোখের নিচে শতসহস্র বছরের বৈরাগ্য লেপটানো। চুলগুলো ঘাড় অবধি। ডান গালে চলে যাওয়া ব্রণের 2-4টে দাগ উজ্জ্বল হয়ে আছে। গলার কাছটায় কালো কালো দাগ। দেখেই বোঝা যাচ্ছে জর্জেটের ওড়না দিয়ে শক্ত বাঁধন এঁটেছিল। তুহিন সেদিকে থেমে মন ঘুরাতে বলল, তুই কিভাবে জানলি আজ অনেক বৃষ্টি হবে? আবহাওয়া অধিদপ্তর থেকে তো তেমন কিছু বলেনি। চিত্রা আকাশের দিকে তাকানো অবস্থাতেই মৃদু মৃদু মাথা কাঁপাল। যে যত দুঃখ দেখায় তার তত দুঃখ আসলে থাকে না। কিন্তু যে তেমন দুঃখ দেখায় না, প্রকৃতপক্ষে তারই জগতের সমস্ত দুঃখ আলিঙ্গন করে থাকে। মেঘেদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। যখন ঘন কালো মেঘে আকাশ ভরে যাবে, ভয়াল থাবা হবে বাতাসের, তখন দেখবে বৃষ্টি তেমন ভয়ঙ্কর হচ্ছে না। কিছুক্ষণ হয়েই কালো মেঘ দূরে দূরে সরে গিয়ে সুন্দরের আনাগোনা হয়। অথচ যখন দেখবে আধো অন্ধকার আধো আলো, মেঘেদের মন খারাপের ধারণা তেমন আঁচ করা যায় না, বৃষ্টিটা তখনই ভয়ঙ্কর হয়। কারণ যারা দুঃখ লুকাতে জানে তারা যখন কাঁদতে শুরু করে কিংবা দুঃখ দেখাতে শুরু করে, তখন আশেপাশে কেবল দেখবে দুঃখের ঢল। আশ্চর্য হয়ে তাকিয়ে বলবে, এত দুঃখ ছিল চাপা। আসলে দুঃখ কষ্ট ব্যাপারটাই এমন। লুকিয়ে রাখলে কেউ দেখবে না, কিন্তু বাঁধ ভাঙলে পরিমাপ করেও কুল পাবে না। কথা শেষ হয়। থেমে যায় চিত্রার কণ্ঠনালী। তুহিন নীরু তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মেয়েটা জোরে জোরে শ্বাস নিচ্ছে। কি আশ্চর্য, এতটুকু কথা বলতেই হাঁপিয়ে গেল ও। আগে যে সারাদিন কথা বলেও ক্লান্ত হতো না, তবে আজ কেন?
তুহিনের বড় মায়া হলো এবং মাটা এত বাড়াবাড়ি রকমেরই হলো যে সে স্থানকাল পাত্র ভুলে বোনের সামনে হাঁটু মুড়িয়ে বসে পড়ল। খোলা পার্ক কিংবা জনস্রোত তার মায়ার কাছে হয়ে গেল অদৃশ্য। চিত্রার চোখ তখনও আকাশের দিকে। নীরু থতমত খেয়ে গেল। তুহিন চিত্রার ডান হাতটা টেনে ধরল। আহত কণ্ঠে বলল, কি লাগবে তোর একটাবার বলবি মনা? আমি তোর জন্য সব করতে পারবো। সব এনে দিব। কি চাস তুই বল। গোটা দুনিয়া এনে দিব। চিত্রা নড়েছড়ে বসল না, ঠাই বসে থেকেই বলল, গোটা দুনিয়া হয়তো তুমি এনে দিতে পারবে ভাইজান, কিন্তু আমি যার ভেতর গোটা দুনিয়া দেখেছি তাকে এনে দিতে পারবে না যে। কে সে? একটাবার বল। ভাইজানের বাচ্চামতে হাসল চিত্রা। মুখ ফুটে বলার আগেই যে তুমি তাকে তছনছ করে খুঁজে ফেলেছ ভাইজান, তাহলে কেন এত আনুষ্ঠানিকতা করে জিজ্ঞেস করছো? এবার ভালো রকমের চমকে গেল তুহিন। কেবল তুহিন নয়, সাথে নীরুও। চিত্রা এবার আকাশ ছেড়ে দৃষ্টি রাখল ভাইজানের দিকে। ঠোঁটে তার চাপা হাসি। তুহিন তপ্ত শ্বাস ফেলল। বোনের কাছে হার স্বীকার করল। অতঃপর বলল, জানিসই যেহেতু সেহেতু কিসের অপেক্ষা করছিস? যে ফিরবে না তার জন্য কেন অপেক্ষা? অপেক্ষার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই যে ভাইজান। মানুষ অপেক্ষা করতে পছন্দ করে না, কিন্তু বারে বারে প্রতিটা মানুষ অপেক্ষাতেই কাটায়। যেমন আমি অপেক্ষা করছি কারো ফিরে আসার, তুমি অপেক্ষা করছো আমার ফিরে আসার। পথের ধারে ভিক্ষুকটি অপেক্ষা করছে কিছু টাকা পাওয়ার, আর নীরু আপু অপেক্ষা করছে তোমাকে পাওয়ার। এই যে প্রতিটা মানুষই অপেক্ষায় কাটাচ্ছে। কারো অপেক্ষা স্থায়ী, কারোটা স্বল্পকালীন, কিন্তু অপেক্ষা শব্দটা সবার জীবনেই পার্মানেন্ট। মানুষের এই জগতে অপেক্ষা কখনো শেষ হবে না। কেউ না কেউ কিছু না কিছুর অপেক্ষা করছেই, করবেই। তোমার আমার কথায় যে কিচ্ছু বদলাবে না, কিন্তু তুই তো বদলে গেলি। একটা কয়েক বছরের পরিচিত সামান্য মানুষটা তোর কাছে এত বড় হয়ে গেল। ভাইজান, আমাদের তফাৎটাই যে এখানে। তোমার কাছে যেটা সামান্য আমার কাছে সেটা পুরো পৃথিবী। সেজন্য তো তুমি সামান্য বলে অবজ্ঞা করে আমার দুঃখকে হেলা করতে পারো, কিন্তু আমি যে সেটা পারি না। পৃথিবীর মতন অসামান্য মানুষটাকে হারিয়ে আমি যে কাঙ্গাল ভাইজান। ও ভাইজান, বেঁচে থাকা এত যন্ত্রণার কেন? এবার চিত্রার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তার মন বড় উতলা হচ্ছে আজ। কোথায় যেন আগমনীর সুর বাজছে। মনে হচ্ছে প্রস্থানের পথ ধরে পুরনো সেই গুনগুন গান, সেই সিগারেট পোড়া ঠোঁটের মানুষটি ফিরে আসছে। এত আনচান আনচান কেছে কেন মনটা? চিত্রা তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। বিড়বিড় করে বলল, যারে বুকে রাখলাম সেই আমাদের বুক ব্যথার কারণ কেন হয় ভাইজান? পরিচিত শহরের অপরিচিত টং দোকানটায় বসে সিগারেট টানতে থাকা ছেলেটাকে দেখে কয়েকজন বয়স্ক লোক চোখ মুখ কুঁচকালেন। একজন তো রেগেই বলে উঠলেন, এভাবে অভদ্রের মতন নাক মুখ দিয়ে ধোয়া ছাড়ছ কেন? সিগারেটে ঠোঁট চেপে রাখা ছেলেটা জবাব দিল, আমি অভদ্র তাই। কি দিনকাল এলো, ছেলে ছোকরার ভেতর কোনো সভ্যতা নেই। সভ্যতার ইতিহাস ভেঙে পড়েছে সেই কবেই। 1900 কটকটি সালে বোধ হয়। ভদ্রলোকেরা ছেলেটার এমন একরোখামিতে বিরক্ত হলেন। চায়ের কাপে বিরক্ত ঢেলে বললেন, অসভ্য। ছেলেটা সিগারেটে ফুঁক দিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, সভ্য কারা? আপনারা? তাই বুঝি চায়ের দোকানে বসে চাওয়ালির বুক কোমর নিয়ে কথা বলছেন? এবার থমকে গেল সেই দুজন ব্যক্তি। চা দেওয়া মহিলাটাও চমকে গেল। বিস্ফোরণ ঘটানো ছেলেটা জ্বলন্ত সিগারেটটা নিয়ে লাগিয়ে দিল এক ভদ্রলোকের ঠোঁটে। সাথে সাথে লোকটার গগন ফাটানো চিৎকার। ছেলেটা হাসতে হাসতে বলল, এরপরের বার কারো শরীর মাপার আগে তোর পাপ মাপিস। সভ্যতা দেখবি হেঁটে হেঁটে চলে আসবে। জনসমাগম বাড়ল। সেই সমাগমের মাঝে বিলীন হয়ে গেল চিত্রার কাঙ্ক্ষিত সেই পোড়া ঠোঁটের মানুষটি। আজ চিত্রা ভার্সিটি এসেছে। প্রয়োজনটুকু না পড়লে হয়তো আসতই না। এসব পড়াশোনা ক্লাস করা তার রুটিনে নেই আর। তার রুটিনে নিয়ম করে ভাতের পাতে দুঃখ আছে, আছে গ্লাসের জল অশ্রুর ফোঁটা। তার রুটিন যে নিয়মমাফিক কেবল দুঃখ উদযাপনের দলিল। অফিস রুমে সকল কাগজপত্রের কাজ সম্পূর্ণ করেই সে ক্লাসে গেল। আজ ইনকোর্স পরীক্ষা। পরীক্ষায় না বসলে ফাইনালে সমস্যা হবে। এমনেতেই এইচএসসি বোর্ড পরীক্ষায় না বসে 1 বছর নষ্ট করেছিল। এখন আবার অনার্স জীবনটাও নষ্ট করতে চায় না। পরীক্ষার হলে চিত্রা বসেছিল একা। শেষের একটা বেঞ্চিতে পরিত্যক্ত বস্তুর ন্যায় ছিল লুকিয়ে। পুরো ক্লাসের তেমন কারো সাথেই তার সম্পর্ক নেই। তেমন ভালো যোগাযোগ নেই। বন্ধু বলতে যে সে একমাত্র বনফুলকে চিনেছে জেনেছে। ওই বনফুল ছাড়া সে আর কিভাবে কাউকে বন্ধু বানাবে? অমন বোকা বনফুল কি আর অহরহ সবাই হতে পারে?
পরীক্ষা যখন শেষ হলো তখন ঘড়ির কাঁটায় সময় ঠিক দুপুর 1:48। না খেয়ে বেরিয়েছিল বিধায় কিছুটা খিদে মাথাচাড়া দিয়ে উঠেছে পেটে। মাথার উপর সূর্যটাও বড়ই উত্তপ্ত। শরীর পুড়িয়ে যেন আঙ্গার করে দেওয়ার উপক্রম। চিত্রা কলেজের গেইট পেরিয়ে ফুটপাতে দাঁড়ালো। ব্যস্ত রাস্তার কোলাহল, পেটের খিদে, সূর্যের ভেজে যেন নাজেহাল অবস্থা। রুক্ষ শুকনো মুখটা রুগ্ন দেখাচ্ছে অনেক। চিত্রা ফুস করে নিঃশ্বাস ফেলল। একা থাকা শিখে যাওয়া চিত্রার এই মুহূর্তে দাঁড়িয়ে বোধ হলো তার পাশে বর্তমানে কেউ একটা থাকলে ভালো হতো। এই তীব্র কোলাহলে নিজেকে এত একা লাগছে, মানুষ যে বরাবরই সঙ্গীপ্রিয় প্রাণী। জীবনের কোথাও না কোথাও কখনো না কখনো তারা সঙ্গীর আশা করে। অবশেষে একটি খালি রিকশা পেতেই চিত্রা উঠে বসল। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। দাঁড়িয়ে থাকলেই মাথা ঘুরে পড়ে যাবে। শাহবাগের মোড়ে প্রচণ্ড জ্যাম। রিকশা এগিয়ে যাওয়ার জায়গাটুকু নেই। গাড়ির অনবরত হর্ন মাথা ধরিয়ে দিচ্ছে যেন। চিত্রা ডানে বামে তাকাতে লাগল। বাহারি রঙের ফুলের দোকান দেখতে দেখতে এতক্ষণের ক্লান্ত পরিশ্রান্ত মনটা কখন যে শান্ত হয়ে গেল সে টেরই পেল না। ফুলের দোকানগুলোতে চোখ ঘুরাতে হুট করেই চিত্রার চোখ আটকে গেল কিছু একটায়। চিত্রা এক ধ্যানে বাঁদিকের অনেক দূরে থাকা চায়ের দোকানটার দিকে তাকালো। খুব পরিচিত একটা অবয়ব দেখে তার বুকের স্থির গতি থেমে গেল যেন। চিত্রা বহুটা সময় মূর্তির মতন তাকিয়ে থেকে কেবল অস্ফুট স্বরে বলল, বাহার ভাই। জ্যাম ছুটে গেল তখনই। বিনা নোটিশে ছুটতে শুরু করলো রিকশাটা। টং দোকানটা পেরিয়ে সামনে চলে গেল। চিত্রার বড় শখ জাগলো পেছনে ফিরে আরেকটা বার ঘুরে দেখতে। কিন্তু মন সায় দিল না। যদি স্বপ্ন হয় তাহলে যে মনটা ভেঙে যাবে। রোদের তেজ কঠোর হলো। কি আশ্চর্য, চোখটা এত জ্বালা করছে কেন? গরমে হয়তো। কিন্তু মনটা জ্বলছে কেন? এত আনচান লাগছে কেন তার? কুঞ্জ বনে পুষ্প তখন নেতিয়ে গিয়েছে প্রায়। বসন্তের অভাবে গাছের পাতা শুকিয়ে লুটিয়েছে মৃত্তিকায়। শুকনো পাতায় পা ফেলে মর্মর শব্দ তুলে সুখ তখন চলেই গিয়েছে বহুদূরে। সময় কেটে গিয়েছে বহুদিন। 88 বয়স গুনতে গুনতে 21 নারী হওয়ার গল্পটা উচ্ছ্বাসহীন পড়ে রইল বন্ধ ঘরের এক কোনায়। অলঙ্কারহীন এই গল্প কেমন বিধবার মতন সাদা কাপড় জড়িয়ে সবটুকু রং কেড়ে নিয়েছে চঞ্চল তরুণীরা আত্মা থেকে। সময়টা তখন কোনো এক মেঘ উড়ে যাওয়া শরৎ। সৌদাগর বাড়িতে হইচই নেই। চেরিটার বয়স বাচ্চামো ছেড়ে দিয়েছে বহুকাল হলো। বাড়ির প্রাণগুলো ছড়িয়ে ছিটিয়ে চলে গিয়েছে অনেক দূর। বাড়িটারও যেন বয়স বেড়ে গিয়েছে বহুগুণ। হাসির মুক্ত না ঝরতে ঝরতে এটাও আজকাল প্রাণহীন হয়েছে। চিত্রা বসে আছে তার বারান্দায়। ঘরের সাউন্ড সিস্টেমটায় গান বাজছে। একের পর এক বিরহ সুর করুণ স্বরে যেন গাইছেন চিত্রার যন্ত্রণা। স্বচ্ছ নীল আকাশে দলে দলে উড়ে বেড়াচ্ছে মেঘেদের দল। যেন চঞ্চল কিশোররা আকাশকে মাঠ বানিয়ে ফুটবল খেলছে। চিত্রার এক ধ্যান সেই মন্ত্রমুগ্ধকর গগন বক্ষে। আনমনে কি ভেবে যেন পর পর ফেলল দীর্ঘশ্বাস। বুক ভারী লাগে তার আজকাল। চোখের নিচে পড়েছে কালো দাগ। বহুদিন না ঘুমানোর চিহ্নস্বরূপ। বাতাসে চুলগুলো অবাধ্য হচ্ছে ভীষণ। চিত্রা তাই অবহেলায় তা কানের পিঠে গুজে দিল। ঠিক তখনই হাতের গাঢ় লম্বাটে ক্ষতটা চোখে পড়ল। কি বিভৎস সেই ক্ষত যে কেউ আঁতকে উঠবে তা দেখে। সেই 2-2.5 বছরের আগের ক্ষত এখনো কতটা উজ্জ্বল হয়ে বসে আছে বুকের ভেতর, যেমন বিরহ ক্ষতরা আছে। চিত্রা হতাশ শ্বাস ফেলল। চোখের সামনে ভেসে ওঠল সেই বিদায় স্মৃতি। ঘর জুড়ে রত। সে উদাস নয়নে সামনের দোতলা বাড়িটার তালার দিকে এক বুক আশা নিয়ে তাকিয়েছিল, এই বুঝি বাড়িটার তালা খুলবে। আলো জ্বলে উঠবে। গিটারের সুর ভেসে আসবে শৌখিনতায়। অথচ হলো না। চিত্রার পৃথিবী অন্ধকার হয়ে গেল। তারপর চিত্রা আর ভাবে না সেই স্মৃতি। ভাবতে পারে না। যন্ত্রণা হয় ভীষণ। বুকের ভেতর হাপিত্তেশ করে মরে সেই যন্ত্রণা। দাফন দেওয়ার কেউ নেই। সে এই মৃত যন্ত্রণা নিয়েই পাড়ি দিচ্ছে জীবন। দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা উঠে দাঁড়ায়। চুলগুলো তখন অগোছালো ভাবে উঠছে। ছোট চুল, তাই বাঁধাও যাচ্ছে না। কত শখের চুলগুলোও পাগলামির শিকার হয়। কোমর ছেড়ে কাঁধে আসে। জীবনে কি করেনি সে? পরীক্ষা দিল না। বাঁচতে চাইল না। হাসল না আর। এভাবেই তো কেটে গেল দিনগুলো। রয়ে গেল অপেক্ষা। আবারও বেরিয়ে আসে হতাশার শ্বাস। পা রাখতে যায় ঘরের ভিতর। কিন্তু হুট করেই লোহার গেইট খোলার শব্দে তার পা থমকে যায়। বুক কেঁপে ওঠে। মতিভ্রম ভেবে ভুলও করে, তবুও পেছনে ফিরে না। যদি আবারও আশায় পানি পড়ে? সেই ভয়ে। কিন্তু গেইট খোলার শব্দটা দ্বিগুণ হতেই তার বুকের কম্পন বাড়ে। মাত্রাতিরিক্ত বাড়ে।
বহু কষ্টে বুকে সাহস নিয়ে ঘুরে বারান্দার কার্নিশ ঘেঁষে নিচে তাকায় পুরনো আধ খসা বাড়িটার দিকে। অনাকাঙ্ক্ষিত দৃশ্যে তার চোখের দৃষ্টি থেমে যায়। হৃৎপিণ্ডের অস্বাভাবিক গতি শব্দ যেন সেকেন্ডকেও হার মানায়। অদ্ভুত চোখে সে চেয়ে থাকে নতুন এক পুরুষের দিকে। অস্ফুট স্বরে কেবল উচ্চারণ করে বাহার ভাই। ঘরের সাউন্ড সিস্টেমে তখন গান বাজছে। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়াছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। সাঝের অম্বরে খেলা করছে একঝাঁক কুহেলিকা। নতুন কিশোরী ধবধবে শুভ্র রঙের শাড়ি পরে আবছায়া অন্ধকারে মিলিয়ে গেলে যেমনটা লাগে ঠিক তেমনটা লাগছে মাথার উপর বিশাল দিগন্তে ছড়িয়ে পড়া গগনটাকে। চাঁদনি দাঁড়িয়ে আছে তার নিজের রুমের বারান্দায়। মাত্রই কাজ থেকে ফিরেছে। বুটিক হাউজে টুকটাক কাজ করে সে। এতে একা সময়টা কাটাতে সুবিধা হয়। সদ্য গোসল করে আশায় চুল বেয়ে টপটপ করে জল পড়ছে অজস্র। কফির কাপটা খালি হয়নি তখনও। ঠিক সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল। চাঁদনি থাকে একা। তার বাসায় তেমন কেউ আসার কথা না। এই সময়ে তো নাই। টুইঙ্কেল হতে পারে, কিন্তু টুইঙ্কেল তো গিয়েছেন পাশের শহরে। নানান জল্পনা কল্পনা করে কফির কাপটা বারান্দাতেই রেখে চাঁদনি রুম থেকে বের হলো। নিঃশব্দেই দরজাটা খুলল। দেখল কেউ নেই বিপরীত পাশে। শূন্য আছে দরজার পাশটা। চাঁদনি কিছুটা অবাক হলো। এই সময়ে কে এমন ঠাট্টা করল ভাবতেই তার কিছুটা বিরক্ত লাগলো। চারপাশে তাকিয়ে ঠিক যেই মুহূর্তে নিচে তাকালো দেখল একটি সাদা কাগজ যেন মুখ থুবড়ে পড়ে আছে মাটিতে। দুমড়েমুচড়ে পড়ে থাকা কাগজটার দেখে আগ্রহ না জাগারই কথা, কিন্তু চাঁদনির জাগল। কারণ এই দেশে যেখানে সেখানে কিছু ফেলে রাখা হয় না, তাও অপ্রয়োজনীয় কিছু। সব সময় সবটা থাকে ঝকঝকে পরিষ্কার। চাঁদনি আনমনেই ভাবতে ভাবতে কাগজটা তুলে নিল। দুমড়েমুচড়ে থাকা ভাঁজ খুলল আলগোছে। সাদা কাগজটায় গোটা গোটা অক্ষরে লিখা, দহনের দিনগুলোর যত আপন ব্যথা আমি জানিয়ে দিব সব গিলেছি কত কথা। অক্ষরগুলো লেখার ভঙ্গি খুব পরিচিত। সেদিনের আশা চিরকুটের সাথে এই লেখাগুলোর দারুণ মিল। চাঁদনি তপ্ত শ্বাস ফেলে দরজাটা আটকে দিল। মনের কোণে যেই নামটা উকিঝুঁকি দিচ্ছে সেই মানুষটা তার আশেপাশে আসার কথা নয়। তাহলে কে করছে এটা? তন্মধ্যেই ফোনের নোটিফিকেশনের শব্দ হলো। হাতের কাগজটা নিয়ে ঘরে গেল সে। টেবিলের উপর কাগজটা রেখেই ফোনটা তুলে নিল। হোয়াটসঅ্যাপে নিজের দেশের একটু অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। নাম্বারটি দেখে ভ্রু কুঁচকে এলো তার। মেসেজ ওপেন করতেই দেখল দুটো শব্দ, আমি শাহাদাত। চোখের পলক, বুকের হৃৎস্পন্দন খানিক কেঁপে উঠল। আজ আর চোখ ঝাপসা হয়নি। না পাওয়ার কোনো ব্যথায় হৃৎপিণ্ডটা ছলাৎ করেনি। কেবল ছোট, খুবই ছোট একটা দীর্ঘশ্বাস বুক থেকে বেরিয়ে এসেছে। চাঁদনি সেই শ্বাসটাকে মুক্ত করেই রিপ্লাই করল। ফোন নাম্বার পেলে কিভাবে? মেসেজ পাঠিয়েই ফোনের স্ক্রিনের আলোটা বন্ধ করল রুমের আলোটা। আবার আরামপ্রিয় ব্যক্তির মতন হেঁটে পৌঁছালো বারান্দায়। ফোনের বন্ধ আলোটা আবার জ্বলে উঠল। ওপাশ থেকে শাহাদাতের নতুন মেসেজ, তোমার আম্মুর থেকে নিয়েছি। মেসেজটার দিকে কতক্ষণ তাকিয়ে রইল চাঁদনি। ওর মা যে কেন এত বোকা তাও বুঝে উঠতে পারে না। যেখানে ও বার করে সবাইকে বলেছে ওর যোগাযোগ নাম্বার ঠিকানা যেন কেউ না পায়, সেখানে মায়ের কি এটা করা উচিত হয়েছে? কিছুটা ভোতা বিরক্ত নিয়ে চাঁদনি রিপ্লাই করল, কোনো দরকার? ওপাশে সাথে সাথে সিন হলো। 3 ডটগুলো ঢেউয়ের মতন কাঁপছে স্ক্রিনে। মনে হচ্ছে ওপাশের মানুষটি বেশ গুছিয়ে সময় নিয়ে কিছু লিখছে। চাঁদনি তাই অপেক্ষা করল। দরকারটুকু শুনে এরপর না হয় বলবে তুমুল দরকারেও আর ওকে খুঁজতে যেন না আসে। ও দূরে চলে এসেছে, অনেক দূরে। দরকার অদরকারের সম্পর্কের বাঁধন ছিন্ন করে ফেলেছে। আজ 2.5 বছর তো হতে চলল। আমার ওয়াইফের আবার মিসক্যারেজ হয়েছে, তোমায় কষ্ট দিয়েছিলাম, তার ফল পাচ্ছি আমি। বিয়ের প্রথম একবার না মিসক্যারেজ হলো শাহাদাতের স্ত্রীর? আবার চাঁদনির বেশ খারাপ লাগলো। তবে ফর্মালিটিটুকু বজায় রেখে বলল, যত্ন নিও ওর। তাছাড়া বয়স তো কম, ওর আরেকটু সময় দাও। মেসেজটুকু লিখতে গিয়ে একবারের জন্য হাতটা থেমে গিয়েছিল। যেই লোকটার সাথে তার 8 বছরের প্রেম ছিল, এমনকি বিয়ে করেছিল আড়ালে, যেই লোকটার সাথেও পরিপূর্ণ সুখী সংসারের স্বপ্ন দেখেছিল, সেই লোকটিকে আজ সান্ত্বনা দিতে হচ্ছে অন্য কোনো একটা মেয়েকে স্ত্রীর রূপে দেখে। এজন্যই হয়তো বলে ভাগ্যের খেলা বুঝা দুষ্কর। চাঁদ, তুমি আমাকে ক্ষমা না করা অবধি হয়তো আমি ক্ষমা পাবো না। আমার সাথে এসব চলতেই থাকবে। তোমার সাথে বড় অন্যায় করে ফেলেছি। ক্ষমা কি করা যায় না একটিবার? এই মাঝারি আকারের মেসেজটি দেখে হাসল চাঁদনি।
হাসারই তো কথা, সে এই দেশে এসেছে অনেকগুলো দিন তো হলো, নিজের পরিবার পরিজন আপন মানুষদের ছেড়ে তো তার এখানে আসার কথা ছিল না। না ছিল একা থাকার কথা। শাহাদাত নামক মানুষটা ভালো করেই জানে আজ চাঁদনির একাকিত্বের সমস্ত দায় কেবল আর কেবলমাত্র তার। অথচ একটাবার এতদিনেও এক টুকরো মেসেজ দিয়ে জিজ্ঞেস করল না একাকী জীবন মেয়েটার কেমন কাটছে, আদৌ ভালো আছে কি না সে নিজের ব্যক্তিগত দুঃখগুলো সামলে। এতদিন একবারও অনুভব করেনি সে যে মেয়েটার সাথে অন্যায় করেছে। আজ দুঃখের দিন বলে মনে হচ্ছে অন্যায়ের কথা। দুঃখ ফুরিয়ে গেলে ঠিক আবার ভুলেই তো যাবে। চাঁদনি এত সব মনের কথা ব্যক্ত করল না। কিছু কথা আড়ালে থাকা ভালো। তাহলে সামনের মানুষটি বুঝতে পারবে না কতটুকু ঝড় বয়ে যায় অন্তরে, কতটুকু গর্জনে ধ্বংস হয় একটি হৃদয় প্রতিনিয়ত। আমি তোমায় ক্ষমা করে দিয়েছি শাহাদাত। তোমায় ছেড়েছি মানে তোমার সম্পর্কিত সব ছেড়েছি। রাগ, অভিযোগ, অভিমান, ঘৃণা কিংবা ক্ষমা। তোমায় তো মনের কোথাও কোনো অনুভূতিতে রাখিনি। শুধু শুধু এসব বলে অস্বস্তি অনুভব করিও না আমাকে। মেসেজটুকু সেন্ড করেই নীরবে ব্লক বাটনে ক্লিক করে আটকে দিল, থামিয়ে দিল এই যোগাযোগ। তার এক একটা শব্দ বড় মূল্যবান। ছেড়ে দেওয়া মানুষের জন্য সেসব শব্দ কেন ব্যবহার করবে সে? যাকে ছেড়ে দিয়েছে তার ছায়ার থেকেও বহু কিলোমিটার দূরে চলে এসেছে। তাহলে নতুন করে আবার কেন নৈকটের গল্প হবে? ঝুম বৃষ্টি হচ্ছে। জুনের শহরে অসহ্য রোদ কিংবা ঝুম বৃষ্টি অবাকের কিছু নয়। জুন মাস হলো প্রেমের মতন। জ্বালিয়েও দিতে পারে আবার শীতলও করতে পারে। রাত তখন আনুমানিক 10টা। চিত্রার ঘরে আজ আলো জ্বলছে। বাতাসে এলোমেলো উড়ছে বাতায়নের পাশ ঘেঁষে থাকা পর্দাগুলো। চিত্রা আজ রুম অন্ধকার করে স্লো মিউজিক দিয়ে মহা আড়ম্বরপূর্ণভাবে বৃষ্টি দেখছে না। বরং সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শুকিয়ে যাওয়া শতসহস্র বছরের ক্লান্তির ধুলোকণা মাখা মুখটা দেখছে। নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কয়টা ব্রণের দাগ কিংবা কতটুকু পরিমাণ অবসাদ জমেছে গালে, ঠোঁটে কিংবা চোখের নিচে। দেখতে দেখতে ঘোর লেগে গেল নিজের আঁখি দুটোতে। আহারে, নিজের প্রতি নিজে এতটা অন্যায় কবে কখন করে ফেলল, টেরই পেল না সে এতটা অযত্ন কিভাবে করল, কার জন্য করল? যে তাকে ছেড়ে গিয়েছিল এক বুক আশা দেখিয়ে তার জন্য। চিত্রা বিড়বিড় করল আয়নার দিকে তাকিয়ে। আপন মনে বলল, লোকে বলতো এই পৃথিবীতে আমরা নিজের সাথে নিজে যতটা অন্যায় করি ততটা অন্যায় আর কেউ আমাদের সাথে করতে পারবে না। হয়তো লোকের কথা এভাবে জীবনটার সাথে মিলে গেল। সত্যিই তাই। এই পৃথিবীতে আমরা নিজের প্রতি নিজেরা সবচেয়ে ভয়ঙ্কর অন্যায়গুলো করি। কিন্তু এই উপলব্ধিটুকু হতে হতে আমরা নিজেদের হারিয়ে ফেলি। এমনভাবে হারাই যেমনভাবে হারালে আর খুঁজে পাওয়া যায় না। এই অন্যায়ের ক্ষতিপূরণ হয় না কখনো। বাহিরে বেশ বড়সড় বজ্রপাত হলো। কানে তালা লেগে যাওয়ার জোগাড়। চিত্রা আজ ভয়ে চমকালো না, কুকড়েও গেল না। বারান্দার দরজাটা আটকানো বিধায় বজ্রপাতের আলোর ঝিলিক তেমন বুঝতে পারল না। জানালা দিয়ে যতটুকু দেখল তাতে মনে হলো বেশ ভয়ঙ্কর ভাবেই গর্জেছে আকাশ। মিনিটের মাথার শুদ্ধ কোমল ধরণীকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো। পুরো বাড়ি, পাশের বাড়িগুলো, মহল্লা জুড়ে অন্ধকার নেমে এলো রাজবেশে। চিত্রা ছোট ছোট পা ফেলে ঘর থেকে বের হলো। আজ আর কষ্ট করে মাকে ডাকতে আসতে হলো না, মোমবাতি নিয়ে মেয়েকে খুঁজতে আসতে হলো না। তার আগেই মেয়ে নেমে গিয়েছে। সৌরবিদ্যুতের আলো জ্বলে উঠেছে বাড়ি জুড়ে, তবে সেটাও তেমন ঝলমলে আলো দিতে পারছে না। ড্রয়িং রুমে কেউ নেই। রান্নাঘরে আছে মা, চাচিরা। চিত্রা সুযোগ বুঝে ঘর ছেড়ে বেরিয়ে গেল। গেইট অবধি পৌঁছাতেই দেখল এলাকার মোড়ে মোড়ে এখনো তেমন আলো জ্বলছে না। মোটামুটি চারপাশ শান্ত শীতল। কতদিন পর এমন করে বৃষ্টিতে ভিজল সে, ঠিক কবে ভিজেছিল মনেই পড়ছে না। বৃষ্টির ফোঁটা যেন সকল ব্যথা অন্তর থেকে ধুয়ে মুছে নিচ্ছে। কি এক আলাদা শান্তি, স্বস্তির এই জীবন। রাস্তা ফাঁকা পেতেই ঠিক নাটকীয় ভঙ্গিতে দুহাত দুদিকে মেলে আকাশের দিকে মুখ করে দাঁড়ালো। 1 2 3 4 করে হাজারটা বৃষ্টির ফোঁটা যখন মুখে এসে আদুরে চুম্বন খেতে লাগলো তখন চিত্রা ভুলেই গেল এ দুনিয়া তাকে দুঃখ দিয়েছে। এ দুনিয়ায় সে মরে গেছে প্রায় 2.5 বছর হতে চলল। কতদিন বাঁচা হয়নি তার। বৃষ্টির ছন্নছাড়া ধ্বনি, নিস্তব্ধ রাস্তায় খুব দূর থেকে একটি মানব অবয়বকে আসতে দেখা গেল। চিত্রা নিরুত্তর তাকিয়ে রইল অবয়বের দিকে। পরিচিত, বহু পরিচিত অবয়বটা হাঁটতে হাঁটতে নিকটে চলে এলো। সেই সিগারেটের উদ্ভট গন্ধটা বৃষ্টির বাতাসে নাকে এসে লাগল। চিত্রা চোখ বন্ধ করে নিল। বুকের গতি বাড়ছে বাড়ছে বাড়ছেই। চিত্রা দাঁত মুখ খিচে দাঁড়িয়ে রইল, অবয়বটা তার পাশাপাশি দাঁড়ানো। অনেকটা সময় পর পুরুষালী স্বরটা ডাকল, রঙ্গনা। চিত্রার হার্টবিট মিস হলো। শ্বাস আটকে রাখল।
এতদিন যেই মানুষটির প্রতীক্ষায় ছিল সে আজ সেই মানুষটাকে কাছে পেয়েও দৌড়ে গিয়ে বুকে আছড়ে পড়ছে না। এতদিন যেই বুকটার প্রত্যাশায় সে জেগেছিল আজ সেই বুকটার দিকে ফিরেও তাকাচ্ছে না। হয়তো কষ্টের সীমানায় যেই গভীর ক্ষত পড়েছে তা এক ডাকে মুছে যাবে না। মানুষের অভিমান অভিযোগ যতদিন থাকবে ততদিন অবধি তো ফিরে এলে বুকের ভেতর ঝাপটে ধরার অধিকারটুকু বাঁচিয়ে রাখে। যেদিন থেকে মুছে নেয় সব অভিযোগ সেদিন থেকেই সে আর কারো ফিরে আসার অপেক্ষা করে না। প্রশস্ত বুকে মাথা রাখার অধিকার ছেড়ে দেয়। তবে চিত্রাও কি তুলে নিল অভিমান অভিযোগ? বাহার ভাই আরেকটু এগিয়ে এলো। আর একটু কাছে। নৈশব্দের ছন্দ ভেঙে করুণ ডাক, আমায় একটু দেখো রঙ্গনা। তোমার চোখগুলো কাঁদছে। আমায় একবার দেখতে দেও তাদের। চিত্রা তাকালো তৎক্ষণাৎ। বাড়ির থেকে আসা ক্ষীণ আলোয় বাহার ভাইয়ের মুখ জ্বলজ্বল করে উঠল। মুখে খোঁচা খোঁচা দাড়ি হয়েছে। কোকড়া চুলগুলো এলোমেলো অযত্নে নেমে আছে কপালে। ঠোঁটটা পুড়ে পুড়ে কালচে প্রায়। গোল গোল চোখগুলো ডেবে গেছে যেন কত রাত ঘুমায়নি মানুষটা। কত প্রহর অযত্নে রেখেছিল নিজেকে। কেন এই দশা দেহটার? চিত্রার বড় আদর করে গুছিয়ে দিতে মন চাইল লোকটাকে। বড় আহ্লাদ করে বলতে ইচ্ছে হলো, এ কি করেছ, নিজের এতটা অযত্ন করেছ কেন? আমি তো জানতাম কেবল চিত্রার জন্যই তোমার সকল অন্যায় অযত্ন। অথচ তোমায় দেখে তো মনে হচ্ছে চিত্রার চেয়েও বড় অযত্ন তুমি নিজেই নিজের সাথে করেছ। তুমি জানো না চিত্রার জান তোমার ভেতর? তাহলে কেন বারে বারে তার প্রতি তোমার এত অবহেলা? কিন্তু বলা হলো না কথাগুলো। চিত্রা দাঁতে দাঁত চেপে গটগট করে ছুটে গেল নিজের বাড়িতে। বাহার ভাই পেছনে থেকে ভীষণ বিস্ময় ডাকল, একটা বার ফিরেও দেখলে না রঙ্গনা? প্রকৃতি বোধহয় হাসল। যে মানুষ আমাদের নির্বাসিত জীবন দিয়ে চিরদিনের অপেক্ষায় ফেলে রেখে যায়, আশা দিয়ে মনকে ভেঙে ৮০ টুকরো করে, তারা কিভাবে? তারা ফিরে এলেই আবার তাদের জড়িয়ে নেওয়া হবে? তাদের ভালোবাসা হয় বলে সব ভুল দোষ ক্ষমা করে দেওয়া যায়? হাহ, বোকা মানুষ। ভালোবাসা দিতে জানা মানুষটাও যে তুমুল অবহেলায় মুখ ফেরাতে জানে, এই কথা কি করে যেন ওরা ভুলে যায়। সে যায় আনমনে চলে। আমায় যত্ন করে পিছু ফেলে। আমি তারে মোহমায় ডাকি, আদরে জড়িয়ে রাখি। তবুও সে ফিরেও নাহি ফিরে। আমি কেমনে বুঝাবো তারে? যাহা বুঝাতে চায় অন্তরে। আমি রেখেছি তাকে কোন গোপনে। সে জেনেও নাহি জানে। তবুও সে ফিরেও নাহি ফিরে। গিটারে টুংটাং শব্দে কবিতাটুকু বলে থামল বাহার ভাই। চোখের উপর রোদ পড়ছে তির্যক ভাবে। সে রোদকে তোয়াক্কা না করে গিটারে টুংটাং ধ্বনি বাড়ালো। কবিতা ছেড়ে ধরল গান। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল। ফুলের গন্ধে মন আনন্দে। ফুলের গন্ধে মন আনন্দে ভ্রময় হয় আকুল। সই গো বসন্ত বাতাসে। চিত্রা বারান্দায় ছিল। তাকে দেখেই যে গানটা ধরেছে বাহার ভাই তা আর খুলে বলার অপেক্ষা রাখে না। কতগুলো দিন পর সেই গিটার সেই সুর বাগিচার চারপাশে প্রেম বিলাচ্ছে চিত্রা গুনে গুনে মেলাতে পারল না। অনেকদিন হলো এই সুরের তৃষ্ণায় দগ্ধ হয়েছে অন্তর। দগ্ধ হয়েছে প্রতিটি প্রেম আনা বসন্ত। সেই যে বিরহের পথ ধরে বসন্ত মুখ থুবড়ে পড়ল, এরপর আর উঠো দাঁড়াতে পারল কই? এই তো আজ একটু যেন বসন্ত তাকিয়েছে, হেসেছে। নতুন করে প্রেম বর্ষণে আজ বসন্ত আকুল হয়েছে। চিত্রার ঠোঁট মুচকি হাসি আঁকতে চাইল, কিন্তু তার আগেই সেই বিদায় দিন, সেই প্রত্যাহারের সন্ধ্যা তার স্মৃতিতে জ্বলজ্বল করে উঠল। কি সেই বিরহ বেদনা, কি সেই হাহাকার, লাল শাড়িটায় ধুলো মেখে যাতা অবস্থা, মৃত্যু নিকট থেকে দেখা সেই দিনগুলো। এগুলো এত দ্রুত ভুলে যাবে সে? খারাপ স্মৃতি জন্মদাগের মতন কখনো মুছে না। চিত্রার হাসি মিলিয়ে গেল মিনিট পেরুতেই। হাঁসফাঁস করে উঠল অন্তরটা। সে তপ্ত শ্বাস ফেলে বারান্দা থেকে ঘরের দিকে ফিরতে নিল। তার আগেই বাহার ভাইয়ের উৎকণ্ঠা মাখানো ডাক পড়ল, চলে যাচ্ছ যে আজ, গান ভালো লাগেনি? পুরোটা শুনবে না? চিত্রা ফিরে তাকালো না। তবে চলেও গেল না। যেতে পারল না। সে যে বাহার ভাই নয়। সে যে এখনো মুখ ফিরিয়ে নেওয়ার মতন নিষ্ঠুর হয়নি। রঙ্গনা। চিত্রা ঘুরে দাঁড়ালো। বাহার ভাই ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়েছে বলে একদম মুখোমুখি মনে হচ্ছে। কেবল তাদের পথে বাধাটা বারান্দার লোহার বাঁধটুকু, যেমন করে বাধা হয়েছিল সেই বিদায়ের সন্ধ্যাটা। কথা বলবে না রঙ্গনা? চিত্রা, আমার নাম। ভুল করছেন। চিত্রার শক্তপোক্ত জবাব। কোথাও কোনো নরম তুলতুলে আবেগটুকুর দেখা নেই যেন। সবটুকু ভেঙেচুরে নিঃশেষ। বাহার ভাই প্রচণ্ড বিস্ময় ভরা নয়নে তাকালো। ব্যথিত কণ্ঠে বলল, ডাকনামটুকুর অধিকার কেড়ে নিও না। তাহলে নামটুকু মরে যাবে। হাহ, নাম মরে যাওয়া নিয়ে এত চিন্তা? এদিকে মানুষের কবর খুঁড়ে রেখেছেন। অভিমান অনেক। অভিমানকে আপনি যে অভিমান করব?
প্রশ্ন যদিও করল কিন্তু মেয়েটা উত্তর জানার প্রয়োজন কিংবা আগ্রহটুকু দেখালো না। হনহনিয়ে চলে গেল ঘরের ভেতর। বিনা সংকোচে বারান্দার দরজাটুকু আটকে দিল। শব্দ হলো অনেক। শব্দটা যেন সরাসরি বিদ্রূপ করে উঠল। বুঝিয়ে দিল চিত্রার মনের কাঠিন্যতা কতটুকু। বাহার তপ্ত শ্বাস ফেলল। গিটারটা রেখে দিল পাশেই। রাখতে গিয়ে ডান হাতের পুরনো ব্যথা তরপে উঠল। চোখ মুখ কুঁচকে গেল সেই ব্যথায়। শার্টের হাতাটুকু একটু উপরে তুলে দেখল পুরনো কালশিটে দাগটা এখনো কতটা উজ্জ্বল। চিত্রা বারান্দা থেকে ঘরে এসে দাঁড়িয়ে কতক্ষণ জোরে জোরে শ্বাস নিল। বুকে চেপে থাকা দুঃখটা শ্বাসের চাপায় দমিয়ে দিতে চাইল। সেই মুহূর্তে হনহনিয়ে ঘরে ঢুকলেন মুনিয়া বেগম। মেয়েকে উদ্ভ্রান্তের মতন শ্বাস নিতে দেখে চমকে গেলেন। মেয়ের কষ্ট হচ্ছে ভেবে ছুটে এলেন। তড়িঘড়ি করে বুকে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। আতঙ্কিত গলায় শুধালেন, কি হয়েছে মা? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? শ্বাস নিতে পারছো না? ইনহেলারটা কোথায় রেখেছ? পরপর প্রশ্নের তোপে তাজ্জব চিত্রা। সে তো স্বাভাবিকভাবেই একটু জোরে শ্বাস নিচ্ছিল। মায়ের এতটা উদ্গ্রীব আতঙ্ক দেখে আফসোসে আফসোসে ভেতরটা গম্ভীর হয়ে গেল। তার করা অতীতের দিনগুলো স্মৃতির মানসপটে ভেসে উঠল ছবির মতন। অতীতে মানুষগুলোকে কতটা কষ্ট দিয়েছিল সে যে আজ মানুষগুলো সামান্যতেই ভড়কে যাচ্ছে চিত্রার খারাপ লাগল। ডান হাতটা মায়ের মুঠোর মাঝে আলোগোছে ভরে বলল, কিচ্ছু হয়নি আম্মু। এত উত্তেজিত হইও না। মুনিয়া বেগম তাও ঠান্ডা হতে পারলেন না। বারবার জিজ্ঞেস করলেন, ঠিক আছিস তো? কষ্ট হলে বল। ইনহেলারটা নে। কোনো কষ্ট হচ্ছে না আম্মু। ইনহেলার লাগবে না আমার। এই দেখো কি সুন্দর শ্বাস নিতে পারছি। কথাটা বলেই ২-৩ বার বুক ভরে শ্বাস নিল সে। মুনিয়া বেগমের যেন প্রাণ ফিরে এলো। বেশ বড়সড় শ্বাস ফেলে বললেন, ভয়ই পেয়ে গিয়েছিলাম। চিত্রা মাকে জড়িয়ে ধরল। আলতো কণ্ঠে বলল, অনেক যন্ত্রণা দিয়েছি তাই না? আর দিব না। মেয়ের এই আগের বহু পুরনো রূপটা দেখে মুনিয়া বেগমের চোখে জল এলো। ঝাপটে ধরলেন মেয়েকে। মেয়ের পুরনো মানুষ ফিরেছে বলেই যে পুরনো রূপ ফিরছে তা মায়ের মন বুঝেন জানেন। সেই দুঃসময়ের দিনগুলো কতটা ভয়ঙ্কর ছিল তা কি আর ভুলা যায়? বইয়ের মাঝে মুখ ডুবিয়ে আছে ওহি। চারপাশের প্রতি তার কোনো ধ্যান নেই। তার ধ্যান তার হাতের বইটি। সেই ধ্যানের সমুদ্রে ডুবে থাকা অহির ধ্যানের স্রোতে ভাটা ফেলল দরজার তুমুল টোকা। ওহি বিরক্ত হল। চশমাটা ঠেলে আরেকটু আটসাট করে লাগালো চোখে। কণ্ঠ খানিকটা উপরে তুলে জিজ্ঞেস করল, কে? অপর পাশ থেকে নাতাশা বেগমের তৎক্ষণাৎ উত্তর, আমি। নাতাশা বেগমের জায়গায় যদি ঘরের কাজের খালা হতেন অহির বিরক্তি বোধ হয় কিছুটা কম হতো, কিন্তু নাতাশা বেগমের কণ্ঠে বিরক্তি কমবে দূরে থাক হুড়মুড় করে বেড়ে গেল। সেই বিরক্তির সর্বোচ্চ সীমা থেকে আবার প্রশ্ন করল, কি চাই? নাতাশা বেগম মেয়ের একের পর এক প্রশ্নে অসন্তুষ্ট হলেন, কিন্তু ঘরে মানুষ আছেন বিধায় কথা কাটাকাটি পর্যায়ে নিয়ে গেলেন না। বরং কোকিলকণ্ঠী সুরে বললেন, আম্মু তোমার ফারুক চাচ্চু চাচি লিমন ভাই অধরা ভাবি আসছে। দরজা খোলো। দেখা করবে আসো। ঘর ভর্তি মানুষ এসেছে যে তা ওহি জানে। জেনেই যে সে দরজা আটকে বসে আছে এটা নাতাশা বেগম জানেন। তবুও তার এমন বাড়াবাড়ি করতেই হয়। ওহি বিরক্তিতে ভোতা হওয়া মুখটা নিয়ে উঠে গেল। চুলগুলো গুছিয়ে দরজাটা খুলতেই নাতাশা বেগমের হাসি হাসি মুখটা কিছুটা দমে এলো। কপাল কুঁচকে বললেন, আজও এমন জেন্টস টি শার্ট পরেছ, একটা কুর্তি পরা যেত না? জানোই তো ওরা আসবে। ওহি সাবলীলভাবে উত্তর দিল, টি শার্ট পরেছি বলে কি ওরা আসেনি? কই ওই যে সোফাতে তো বসে আছেন সকলে। তাহলে? নাতাশা বেগম দাঁত কিরমির করে বললেন, প্রেস্টিজ বলতে একটা ব্যাপার আছে ওহি। কার? কার মানে? আমার। চরম বিস্ময় নাতাশা বেগমের কণ্ঠে। ওহি এবার খিলখিল করে হাসল। হাসিতে আনন্দ নয়, আগাগোড়া পুরোটাই তাচ্ছিল্যে মোড়ানো, তা নাতাশা বেগম ভালো করেই জানেন। ওহি হাসতে হাসতে বলল, নাইস জোকস। নাতাশা বেগম আর কথা বাড়ালেন না। মেয়েটা চুপচাপ স্বভাবের, কিন্তু তাকে কথা শোনানোর বেলা যত কথার তীর ছোড়া যায় তত ছুটতে পিছোপা হয় না। এত অপছন্দ করে মেয়েটা। ড্রয়িং রুম থেকে ভেসে এলো ফারুক চাচার গলা, মা মেয়ে কি নিয়ে এত কথা হচ্ছে শুনি? হাসতে হাসতে জমেছে গল্প, আমাদেরও বলো। নাতাশা বেগম মিছে হাসি বজায় রেখে গদগ্ধ স্বরে বললেন, ওই কিছু না। মেয়েটা আমার এখনো বাচ্চাটি আছে। নাতাশা বেগমের গদগ্ধ দেখে ওহি আবারও হাসল। বলতে চাইল অনেক কিছু কিন্তু আর বলল না। বাহিরের মানুষের সামনে সিন ক্রিয়েট করতে চাইল না। ওহি ড্রয়িং রুমে যেতেই ফারুক চাচ্চু মাথায় হাত রেখে আদুরে ভঙ্গিতে হালচাল জিজ্ঞেস করলেন,
চাচি হাত ধরে পাশে বসালেন। লিমন ভাই তার ডান পাশে, চাচি বাম পাশে। অহির ভীষণ অস্বস্তি হতে লাগল। কারণ লিমন ভাই নামক লোকটার সাথে সে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে না। লিমন ভাই গদকণ্ঠে বললেন, আরে ওহি, সুন্দর হয়ে যাচ্ছ তো দিন দিন। লিমন ভাইয়ের এমন গায়ে পড়ে প্রশংসা করার ব্যাপারটায় ওহি ঠিক স্বস্তি অনুভব করল না। চাচি নিজের ছেলের সাথে তাল মিলিয়ে বললেন, ওহি তো বরাবরই সুন্দরী মেয়ে, সেজন্য তো আমার এত পছন্দের। লিমন ভাই এবার বাজে রকমের ঠাট্টা করে বললেন, ইস, ভুল করলাম মা। অহিকে বিয়ে করা উচিত ছিল, সুন্দরী বউ পেতাম। ছেলের কথায় মা বাবাসহ অহির মা হেসে উঠলেন। মুখ নামিয়ে বসে রইল লিমনের স্ত্রী অধরা ভাবি। ওহি আচমকা উঠেই ঠাস করে চর মেরে দিল লিমনের গালে। হঠাৎ ঠাট্টার মাঝে এই চড়টা যেন স্তব্ধ করে দিল সব। মাথার উপর এসি চলছে, ঘর জুড়ে তীক্ষ্ণ ঠান্ডার বিচরণ। কোনো কোলাহল নেই, বাহিরের ব্যস্ত শব্দ নেই। দরজা জানালা বন্ধ বিধায় কোনো শব্দ ঘরে আসতে পারছে না। লিমন নামের ছেলেটির গালে হাত, চোখে এক আকাশ পরিমাণ বিস্ময়। কেবল লিমনের নয়, ওর বাবা মা এবং সদ্য বিবাহিত স্ত্রীও অহির দিকে তাকিয়ে রয়েছে কিংকর্তব্য বিমূঢ় হয়ে। নাতাশা বেগম মেয়ের চট করে চর দিয়ে উঠার কাজে অতি রাগান্বিত হয়ে চেঁচিয়ে উঠলেন, ওহি, কি করলে তুমি? অভদ্রতার চূড়ান্ত পর্যায়ে চলে গেছ। ওহি মায়ের রাগকে তোয়াক্কা করল বলে মনে হলো না, বরং বেশ বিরক্তি নিয়ে বলল, আপনি চুপ করুন। এবার লিমন ভাইয়ের বাবা ফারুক চাচ্চু ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য বললেন, আরে ভাবি, দাঁড়ান দাঁড়ান, ওহি মা হয়তো মজা করছে। এতক্ষণ ওহি ঠান্ডা থাকলেও এখন আর ঠান্ডা থাকতে পারল না। প্রচণ্ড রাগে থরথর কাঁপতে কাঁপতে বলল, মজা করে কেউ কারো গালে চর দিতে পারে তা আমার জীবনে আমি প্রথম শুনলাম। তবে চাচ্চু, আপনি ভুল। আমি মজা করে উনার গায়ে হাত দেওয়ার মতন মেয়ে নই। চরটা আমি ইচ্ছেকৃত দিয়েছি, এবং এটা উনি প্রাপ্য। কিন্তু কেন আম্মু? লিমন কি এমন খারাপ করেছে? ওহি বাঁকা ঠোঁটে ভীষণ হেলায় তাচ্ছিল্য হাসল। লিমনের পাশে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে তার মায়াও হলো। নতুন বউ মুখ নামিয়ে আছে। ওহি মেয়েটার দিকে তাকিয়ে বলল, কিছু মনে করবেন না ভাবি, আপনার হাজবেন্ড একজন পটেনশিয়াল রেপিস্ট, তাই তার গালে চড়টা দিতে বাধ্য হলাম। লিমন এতক্ষণ চুপ করে থাকলেও এখন মারাত্মক রেগে গেল। হম্বিতম্বি করে সোফা ছেড়ে উঠে চেঁচিয়ে বলল, ওহি, বাড়াবাড়ি করছো। কোন কারণে তুমি আমাকে রেপিস্ট বলছো? তোমায় কিছু করেছি আমি? কোথাও ধরেছি? রেগে গেলেন লিমনের মাও। বললেন, ঠিকই তো ওহি, তুমি আমার ছেলেকে রেপিস্ট কেন বলছো? কোন কারণে? তোমাকে ও কিছু করেছে? ওহি এবার তপ্ত শ্বাস ফেলল। কতক্ষণ তাকিয়ে রইল ঘরের প্রতিটা মানুষের দিকে। মনে মনে বড় হাসি পেল এরা শিক্ষিত ভেবে। পটেনশিয়াল রেপিস্ট মানে সম্ভাব্য ধর্ষক। আজকে আপনার ছেলের ভেতরেই একজন সম্ভাব্য ধর্ষক লুকিয়ে আছে চাচাই। আপনার ছেলে পাশে বউ রেখে বলছে তার নাকি আমার জন্য অপেক্ষা করা উচিত ছিল, বিয়ে করা ভুল। শুধু তাই না, সে আমাকে সোশ্যাল মিডিয়ায়ও এমন এমন মন্তব্য করে যে তার ঘরে বউ আছে, কেউ ধরতে পারবে না। আমার ছবি দেখে ইনবক্সে সে বলে আমার গালের ডান দিকের তিলটা দেখে তার নাকি শিহরণ জাগে। এসবই একজন সম্ভাব্য ধর্ষকের লক্ষণ, যার মেয়েদের দেখলে শরীরের অঙ্গগুলো অসংযত হয়ে উঠে, সেই একদিন কোনো এক মেয়েকে একা পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারবে না। আমাদের সমাজের সমস্যা হলো কি জানেন? আমরা যতক্ষণ না প্র্যাকটিক্যালি কিছু হচ্ছে ততক্ষণ কোনো কিছুকেই বড় ব্যাপার মনে করি না। বাজে আকার ইঙ্গিতকে সামান্য মজা ঠাট্টা ভেবে উড়িয়ে দিই, এবং এগুলোই একজন ধর্ষক তৈরি করতে সাহায্য করে। আমি ভেবে অবাক হই, আপনারা সবাইই নাকি শিক্ষিত, অথচ একজন পটেনশিয়াল রেপিস্টের করা অন্যায়কে আপনারা নিতান্তই মজা হিসেবে রেখে দিচ্ছেন। অহির কথা থামল। চোখের কোনা মেয়েটার লাল হয়ে এসেছে রেগে। অবনী বেগমের সাথে তার এই দিকে মিল, অতিরিক্ত রেগে গেলে চোখের কোনাটা লাল হয়ে যাবে। নাতাশা বেগম মেয়েকে আর কিছু বললেন না। ওহি গটগট করে চলে গেল ভেতরে। বেশ শব্দ করে আটকে দিল ঘরের দরজাটা। ওহি ঠান্ডা মেজাজের মেয়ে, কিন্তু রেগে গেলে তার আচরণ খুবই হিংস্র হয়ে যায়। রাগ কমাতে সে কল দিল অবনী বেগমকে। এখন এই মানুষটার সাথে কথা বলা খুব দরকার। এই একজন মানুষ যে এখন অহির মন শান্ত করতে পারবে। চাঁদনির আজ কোনো কাজ নেই, বুটিক হাউজেও যেতে ইচ্ছে করছে না। শরীরটা বেশ খারাপ লাগছে। ঘুম থেকে উঠার পরই মাথা ধরেছে যে সেটা আর কমছে না। বাহিরের আকাশে আজ রং নেই, ধূসর সাদা আস্তরণে বন্দি এই এক খণ্ড সুন্দর দেশটি। তুলোর মতন চারপাশে যেন বরফ বিছিয়ে আছে। ঘরে থাকতে থাকতে প্রচণ্ড বিরক্ত হয়ে অবশেষে সে ঠিক করল একটু বাহিরে যাবে।
লেক জেনেভার কাছটাতে গিয়ে বসবে। ভাবনা অনুযায়ী সে তৈরি হয়ে নিল। মোটা একটা শীতের পোশাক, কালো টুপিটা পরে নিল। শীতে গলাটাও বসে আছে। তবুও এই বরফের মাঝে বসে থাকার তার একটা লোভ জন্মেছে। রাস্তায় তেমন জনমানস নেই, নিরিবিলি চারপাশটা। চাঁদনি হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো লেকটার সামনে। কাঠের বেঞ্চিগুলোতে বরফ জমে জমে হাওয়ায় মিঠাইয়ের মতন দেখাচ্ছে যেন। চাঁদনি কিছু বরফ সরিয়ে বসল। লেকটার চারপাশে কিছু সংখ্যক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। চাঁদনির মাথা ধরাটাও যেন কিছুটা কমে এসেছে। শান্তি শান্তি পরিবেশে শরীরটাও যে শান্তিতে ভরে গেছে। চাঁদনির এক দৃষ্টিতে পরিবেশ দেখার মাঝে বাধা হলো পকেটের ফোনটা। বেশ শব্দ করেই রিং হলো ফোনটাতে। চাঁদনির মোটেও ইচ্ছে হলো না ফোনটা ধরার, কিন্তু অনবরত রিং হওয়ায় বাধ্য হয়েই ধরল। যদিও তার মা ভিডিও কল করেছিলেন, সে কেটে অডিও কল দিল। চাঁদনির কল দিতে দেরি, অথচ অপর পাশ থেকে রিসিভ করতে দেরি হলো না রোজা সৌদাগরের। রিসিভ করেই ক্রন্দনরত স্বরে বললেন, কিরে মা, তোর কি আমাদের কথা একটুও মনে পড়ে না? মায়ের এই করুণ কণ্ঠে আপাতদৃষ্টিতে সবারই মায়া হওয়ার কথা, কিন্তু চাঁদনির হলো না মায়া। বরং সে কাট কাট গলায় বলল, কি বলবে সোজাসাপটা বলো। রোজা সৌদাগরের কণ্ঠ এবার পাল্টে গেল নিমিষেই। এতক্ষণের কান্না, মায়া, মমতার কণ্ঠ হাওয়ায় মিলিয়ে গেল যেন। কিছুটা গম্ভীর হয়েই বললেন, তোর ভালো মন্দ নিয়ে কি আমরা ভাবতে পারি না? তোরে জন্ম দিয়েছি আমরা, ভুলে যাচ্ছিস? ভুলে যাইনি বলে এখন কলটা রিসিভ করলাম। রোজা সৌদাগরের কণ্ঠে এবার আবার কোমলতা দেখা দিল, দেখ মা, তোর বয়স তো কম হচ্ছে না। 31 পড়ে গেছে। আর কতদিন একা থাকবি? যতদিন মানুষের কথা শুনলেই ভয় লাগবে, আতঙ্ক লাগবে, ততদিন একা থাকব। আর বিয়ের কথা বললে আমি ফোনই অফ করে দিব আম্মু। মানুষের নাতি নাতনি বড় হয়ে যাচ্ছে, আর আমার একটা মাত্র মেয়ে, তার মাকে বাকি কথা আর সম্পন্ন করার সুযোগ দিল না চাঁদনি। তার আগেই ফোনটা কেটে অফ করে দিল। রোজ রোজ একই কথা তার আর ভালো লাগছে না। বিয়ে, বিয়ে আর বিয়ে। বিয়ে ছাড়াও তো জীবন চলে। মা জানেন যে তার মেয়ে কতটা ভেঙে গিয়ে এই দেশে চলে এসেছিল, তবুও কেন বারবার বিয়ের কথাই তুলেন? কেন একটু বুঝতে চান না মেয়েটার মনে কি চলে? কোনোদিন ফোন দিয়ে আগে জিজ্ঞেস করেছিলেন কি যে মেয়েটার শরীর ভালো আছে কি না? করেননি। সবার আগে বলেছেন বিয়ে কবে করবি। কেন? মেয়ে হয়েছে বলে কি এতই বোঝা হয়ে গিয়েছে সে? তার মনের মূল্য কি একটুও দেওয়া যায় না? এতক্ষণ যেই ভালো লাগা অন্তরে জুড়ে বিস্তৃতি লাভ করেছিল, সেই ভালো লাগাটা আর অবশিষ্ট নেই। বিরক্তিতে মুখটা ভোঁতা হয়ে এলো। কই গেলে যে একটু শান্তি মিলবে? চোখ বন্ধ করে কতক্ষণ বসে রইল সে এক ধ্যানে। চোখের সামনে ভেসে উঠল সেই পুরনো বাচ্চা মুখের ছেলেটার দুষ্টুমি। চাঁদনিকে পাওয়ার জন্য পাগলামি। আর সেই পাগলামি থেকে মস্ত বড় ভুল। ভেসে উঠল বহু আগের প্রেমিকের মুখখানা। কতই না সুন্দর ছিল সেই প্রেমের পথটা, অথচ ভাবতে ভাবতেই বুক ভারী হয়ে উঠে। তপ্ত শ্বাস ফেলে চোখ খুলে তাকায় সে। পাশে কারো একটা অবয়ব দেখতে পেয়ে উঠে দাঁড়ায় বেঞ্চ থেকে। অপরিচিত মানুষের সাথে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না কখনোই। দু কদম এগিয়ে গিয়ে কি মনে করে যেন সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। তাকাতেই চমকে উঠল আত্মা। হৃদয়ের ধ্বনি থেমে গেল অগোচরেই। শ্বাসটাও ঠিকঠাক নিতে পারল না বোধ হয়। দীর্ঘ 2.5 বছর পর সেই পরিচিত মুখটি দেখে কেমন ঘোর লেগে এলো। চিত্রার ভার্সিটির কাজ শেষ হতে হতে সন্ধ্যা হলো আজ। শাহবাগের মোড়টায় তুমুল জ্যাম। তার উপর সারা বিকেল ইলশেগুড়ি বৃষ্টির কৃপায় রাস্তা হয়ে আছে কাদা চিপচিপে। চিত্রা ভাবল আরেকটু সামনে গিয়ে রিকশা নিবে। ফুলের দোকানের সামনে দিয়ে হেঁটে যেতে তার ভীষণ ভালো লাগে। সে হাঁটতে শুরু করল তাই। চিত্রার সবুজ ওড়নার এক সাইডে ধরল কেউ। থেমে গেল চিত্রার চঞ্চল পা। কাজল লেপ্টে এলোমেলো দেখানো আখিদ্বয় ঘুরিয়ে তাকালো সে পেছনে। বাহার ভাই দাঁড়ানো। ভোরের সদ্য উদিত সূর্যের মতনই ঝকঝকে হাসি ঝুলানো ঠোঁটে। নির্ভেজাল স্বরে বলল, বেলি ফুলের মালা নিবে না রঙ্গনা? চিত্রা চোখ ঘুরিয়ে ফুলের দোকানে থাকা মহিলাটির দিকে তাকালো। মহিলা বড় বড় চোখ করে তাদের ওড়না ধরে রাখা দৃশ্যেই তাকিয়ে আছে। চিত্রা দাঁত কিরমিরয় বলল, কেবল ওড়নাটা ছাড়ুন। বাহার ছাড়ল না ওড়না, বরং আরেকটু শক্ত করে ধরে বলল, তুমি বেলি ফুলের মালা না নিলে ছাড়ব না। চিত্রার এবার রাগ হলো না অভিমান হলো ঠিক বুঝে উঠতে পারল না। তবে চেঁচালো ঠিক। ধমকে বলল, মামার বাড়ির আবদার পেয়েছেন? যা ইচ্ছে তা করবেন? এই অপ্রত্যাশিত চিৎকারের পর অনেকেরই দৃষ্টি তাদের দিকে পড়ল। বাহার ছেড়ে দিল ওড়নার কোনাটা। মাথা নামিয়ে চলে গেল সাথে সাথে।
চিত্রার এবার বাড়াবাড়ি রকমের খারাপ লাগলো। মনে মনে আফসোস করল এত বাজে আচরণের জন্য। সতেজ বেলিফুলের মালাগুলোর দিকে তাকিয়ে মনে হলো ছিঁড়ে ফেলতে সবগুলো। চিত্রার চোখে তখন জল চিকচিক। রাস্তার কিনারায় হলুদ বাল্বের আলোয় অশ্রুগুলোকে লাগলো স্বর্ণের খণ্ড। মনে মনে সে কি আফসোস হলো লোকটা কষ্ট পেলে যে আজও তার বুক কাঁপে। এক রাশ মন খারাপ নিয়ে যখন চিত্রা পা বাড়াতে নিবে তখনই আবার চনমনে কণ্ঠের বাহার ভাই হাজির হলো। হাতের আইসক্রিমটা এগিয়ে ধরে বলল, নাও তো রঙ্গনা, আইসক্রিমটা খাও। মনে হয় প্রেশার বেড়ে গেছে তোমার, এজন্য রেগে যাচ্ছ। আইসক্রিমটা খাও, মাথা ঠান্ডা করে, এরপর চিৎকার করো। ধরো। চিত্রার চোখে মুখে বিস্ময়। তবে কি লোকটা যায়নি বিস্ময়, সে জিজ্ঞেসই করে বসল, আপনি যাননি? বাহারের সহজ সরল উত্তর, না তো, আইসক্রিম আনতে গিয়েছিলাম। তোমার তো পছন্দ। চিত্রার কি যেন হলো, বুকের ভেতর জমে থাকা পাহাড় যেন একটু গলল। হাত বাড়িয়ে সে আইসক্রিমটা নিল। ভারী কণ্ঠে বলল, ভেবেছিলাম চলে গেছেন। আপনার তো আবার ছেড়ে যাওয়ার স্বভাব আছে। বাহার আবারও হাসল। লোকটা আজকাল কারণে অকারণে হাসে। বাহার হাসতে হাসতে একটা বেলিফুলের মালা চিত্রার বা হাতে প্যাঁচিয়ে দিতে দিতে বলল, ছেড়ে যে যায় সে ফিরে আসার জন্য যায় না, আর যে ফিরে আসে সে আসলে ছেড়ে যেতে চায় না। এই ছোট ছোট পার্থক্য না বুঝলে প্রেমিকা হওয়া যায় না রঙ্গনা। প্রেমের প্রধান শর্তই হলো অভিমানের ঊর্ধ্বে রাখতে হবে বিশ্বাস ও বোঝাপড়া। বোঝাপড়া না হলে প্রেম যে বাড়ে না। আমার ক্যানভাসের প্রেমময় চিত্র। জুলাইয়ের প্রথম সপ্তাহই শুরু হলো বৃষ্টি দিয়ে। জলে ভরে গেছে রাস্তা। শাহবাগের মোড় থেকে টিএসসি আসতে হয় জলভর্তি রাস্তা পেরিয়ে। স্যাঁতস্যাঁতে রাস্তাটায় একমাত্র শান্তি হলো রংবেরঙের ফুলের দোকান। আজ ওহি আপা আসবে বাড়িতে, তাই চিত্রা ভাইয়ের সাথে ফুল কিনতে এসেছে। ওহি আপার গোলাপ পছন্দ ভীষণ, তাই রংবেরঙের গোলাপ দিবে সে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ইতিমধ্যে চিত্রাদের ফুল কেনা প্রায় শেষের দিকে। তন্মধ্যেই উপস্থিত হলো নীরু আপু। আচমকাই তার উপস্থিতিতে চমকে গেল দুই ভাইবোনই। তুহিন তো বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুমি এখানে? নীরু হাসল, মাথা নাড়িয়ে বলল, এই তো টিএসসিতে এসেছিলাম, ফ্রেন্ডস কিছু নোটস দিবে সেটা নিতে। ওহ। তুহিনের ছোট উত্তর। বারবার চোরা চোখে চিত্রাকে দেখছে। মনে তার সংশয় আতঙ্ক, চিত্রা যদি রেগে যায়। তুহিনের আতঙ্ক অনুযায়ী কিছুই ঘটল না। চিত্রা রেগে গেল না, বরং তার বিস্তৃত হাসিটা অফুরন্ত করে বলল, নীরু আপু আজ বাসায় আসবে। ছোট আপা আসবে। চিত্রার আগ বাড়ানো এই আন্তরিকতায় ভীষণ খুশি হল নীরু। তুহিনকে কপট রাগ দেখিয়ে বলল, ওহি আসবে বললে না যে, বাড়িতেও আসতে বললে না? তুহিন কিছুটা আমতা আমতা করে উত্তর দিল, খেয়াল ছিল না। নীরুর হাসিটার স্বচ্ছতায় কিছুটা ভাটা পড়ল, যা মোটেও চিত্রার চোখ এড়াল না। তাছাড়া ভাইজানের আজকালের আচরণও সে সূক্ষ্মভাবে খেয়াল করছে। ভাইজান যেন নীরু আপুকে দেখলে পালাই পালাই করে, যেন দূরে গেলে বাঁচে। বিশেষ করে তার সামনে ভাইজান নীরু আপুর সাথে সবচেয়ে বেশি সংকোচ বোধ করে। তবে কি তার আচরণের জন্যই এমন প্রভাব পড়েছে এই সম্পর্কটাতে? চিত্রা প্রাণ ভরে শ্বাস নিল। আবেগের বশে যেসব ভুল সে করে ফেলেছিল সেগুলো না হয় এখন শুধরেই নিবে। চিত্রা চটপট একটা রিকশা ডেকে নিল। উঠেও গেল সেকেন্ড ব্যয় করে। আচমকা চিত্রার কাণ্ডে ভ্যাবাচেকা খেল বাকি দুজন। তুহিন এসে রিকশায় উঠার আগেই চিত্রা বিরাট বারণ জারি করল। বিজ্ঞদের মতন বলল, বোকার মতন রিকশায় উঠে আসছো কেন ভাইজান? নীরু আপুকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসো। আমি এখান থেকে এখানে একাই যেতে পারবো। তুহিন অবাক হয়ে তাকিয়ে রইল বোনের দিকে। চিত্রা রিকশা তাড়াতাড়ি চালাতে বলে মুহূর্তেই দৃষ্টি সীমানার বাহিরে চলে গেল। চিত্রা যেতেই যেন নীরুর সুবিধা হলো। কিছুটা পাশ ঘেঁষে এসে বলল, দেখলে চিত্রাও চায় আমরা যেন একটু সময় কাটাই। তুমিই বুঝলে না। নীরুর চোখে মুখে খুশি দেখা গেলেও তুহিন রইল গম্ভীর। মুখ চোখ কালো করেই বলল, দেখেছিলেই তো চিত্রা আমার পাশে ছিল। কি দরকার ছিল ছুটে এসে কথা বলার? চিত্রা তোমাকে হয়তো ভালো চোখে নেয় না, তুমি জানোই। তুহিনের আচরণের এতক্ষণের আনন্দে চকচক করা নীরুর মুখ মলিন হয়ে এলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, চিত্রা আমায় পছন্দ করে না, তার দায় ভার কি আমার? তুহিন জবাব দিল না। হু হু করে বৈরী হাওয়া বয়ে গেল তাদের গা ঘেঁষে। এত কোলাহলেও নিজেকে বড় একা মনে হলো নীরুর। সবচেয়ে কাছের মানুষটার পাশে গা ঘেঁষে দাঁড়িয়েও মনে হলো তারা দুজন আজকাল দুই মেরুর প্রাণী। অপরিচিত দুটো আলাদা রাস্তার পথিক ওরা। অথচ একসময় কতই না নৈকট্য ছিল তাদের, একসময় 100 কিলোমিটার দূরে থাকলেও মনে হতো দুজনে কতটা কাছাকাছি পাশাপাশি আছে।
আর আজ? নীরু গোপনেই লুকিয়ে ফেলল হতাশার শ্বাসটা। মেঘমন্দ্র স্বরে বলল, আচ্ছা আমি যাই তাহলে। ঠিক আছে। ব্যাস এতটুকু বলেই তুহিন নীরুকে রিকশা ঠিক করে দিল। নীরু ব্যথিত নয়নে সবটাই অবলোকন করল। আজকাল তার অভিমানী গলার স্বর, তার দুঃখী চোখ কি চিনতে পারছে না তুহিন? আজকাল তুহিন কি আর তার মনের খবর রাখছে না? নীরু রিকশায় চেপে বসল। তবুও শেষবার সম্পর্কটাকে আগের মতন করার প্রচেষ্টায় বলে উঠল, তুমি যাবে সাথে? তুহিন চোখে চোখ রাখল না। কি এক অন্য ধ্যানে যেন তার মন মস্তিষ্ক ব্যস্ত। কেবল আনমনে বলল, না তুমি যাও। নীরু হাসল। হাতের মুঠোয় থাকা তুহিনের সবচেয়ে পছন্দের কাঠগোলাপটা আর এগিয়ে দিল না তুহিনের দিকে। বরং রিকশা ছাড়ার আগ মুহূর্তে বলে উঠল, লোক বলে অতি প্রেম একসময় ফুরিয়ে আসে। তখন প্রেম আর মুগ্ধতা তৈরি করতে পারে না। আমি তখন খুব রেগে যেতাম এই কথা শুনে। প্রেম আবার ফুরিয়ে যাওয়ার জিনিস নাকি? অনুভূতি কখনো ফুরায় নাকি? এমন হাজার খানেক প্রশ্নই আমায় রাগিয়ে দিত। আজ বুঝলাম সত্যিই প্রেম ফুরিয়ে যায়। সত্যিই প্রেম একসময় পুরনো আটপৌরে হয়ে পড়ে থাকে পৃথিবীর এক কোণায়। প্রেম যতটাই অতিরঞ্জিত ততটাই ব্যথাময়। তবে দুঃখ কি জানো? সম্পর্কে থাকা দুজনের কাছে আসলে প্রেম পুরনো হয় না। পুরনো হয় একজনের কাছে। তাই সে ছুঁড়ে ফেলতে পারে নির্দ্বিধায়। কিন্তু ওই যে দ্বিতীয় পক্ষ যে প্রেমকে তখনও মুগ্ধতা ভাবে, কষ্টটা মূলত তার হয়। সে কেবল এই একটা জিনিস ভেবেই জীবন পার করবে, যে এত প্রেম কিভাবে কিভাবে ফুরিয়ে যায়। নীরু কথা শেষ করেই তারা দেখালো রিকশাচালককে। তুহিন তখনও কাঠের পুতুলটার মতন দাঁড়িয়ে আছে। নীরুর কথার পরিবর্তে তার বলা বাকি ছিল কত কিছুই, কিন্তু মুখ ফুটে বলার ইচ্ছে হলো না আর। নীরুর অভিমান আয়েস করে ভাঙাতেও গেল না। কেবল তাকিয়ে রইল নীরুর যাওয়ার পানে। সবার জীবনেই এমন অনেক সময় আসে যখন বসন্ত কেবল হৃদয় তোলপাড় করা ব্যথা হয়ে থাকে। প্রেমের ফুল নেতিয়ে যায়, গোলাপের ডালের কাটাটাই হয় প্রেমের সারাংশ। তুহিনের হয়তো এমন সময়টাই চলছে। চিত্রার রিকশা তখন কেবল শাহবাগ ছেড়েছে। এর মাঝেই তুমুল বৃষ্টির তোপে সে ভিজে জড়সড় হয়ে গেছে ঠান্ডায়। নিউ মার্কেটের রোডটায় জল উঠেছে হাঁটু সমান। কয়েক দিনের বৃষ্টিতেই যেন ঢাকা ডুবে যাচ্ছে অবস্থা। জলের জন্য রিকশা এগিয়ে যাচ্ছে না। রিকশাচালক বেশ ক্লান্ত হয়ে অতঃপর থামিয়ে দিলেন রিকশাটি। ঘাড় ঘুরিয়ে চিত্রার দিকে তাকিয়ে যুদ্ধে হেরে যাওয়া অপরাধীর ন্যায় বললেন, আম্মা রিকশা তো আর আগায় না। রিকশা চালকের চেয়েও বেশি অসহায় স্বরে চিত্রা শুধালো, আর কি একটুও যাওয়া যাবে না মামা? না আম্মা। কষ্ট কইরা আপনি পেছনের গলি দিয়া হাইটটা চইল্লা যান। মেইন রোডে তো অনেক পানি। ওই গলিতে এত পানি উড়ে নাই। আর কি করার? এক রাশ বিরক্তি নিয়ে রিকশা থেকে নামল চিত্রা। তখনও ভারী বর্ষণ হচ্ছে। কোনো মতে টাকা দিয়েই গলির পথ ধরল। এত পছন্দের বৃষ্টিকেও এখন অসহ্য ঠেকল। কি দরকার ছিল আজই এত বৃষ্টি আসার? আজকের দিনটা অন্তত না আসতো। মনের ভেতর নানান ভাবনা নিয়ে এত সাবধানে পা ফেলতে ফেলতেও শেষ রক্ষা হলো না। গলি পার হয়ে নিজের এলাকায় ঢুকতেই মুখ থুবড়ে পড়ল সে। হাতে থাকা রংবেরঙে গোলাপের তোড়াটা হাতের চাপে চ্যাপ্টা হয়ে গেল। হালকা হলদেটে রঙের জামাটা কাদায় মেখে অদ্ভুত রং তৈরি হলো। পড়ে যাওয়ার দুঃখ তার মোটেও হলো না। দুঃখ হলো ফুলগুলোর জন্য। এত কষ্ট করে, এত যুদ্ধ করে আনা ফুলগুলো শেষমেশ এখানে এসেই নষ্ট হতে হলো। এতটা পথ আসার পরই ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। এখনের আকাশ ঘুটঘুটে কালো হয়ে গিয়েছে। চিত্রা কোনো রকমে উঠার চেষ্টা করল। একে তো বৃষ্টি, তার উপর কাদা। নাজেহাল অবস্থা যেন হয়ে গেল মেয়েটার। তখনই একটি পুরুষালী হাত এগিয়ে এলো তার দিকে। সাথে রাশভারী কণ্ঠ, হাতটা ধরো, উঠে আসো। মাঝ রাস্তায় পরিচিত কণ্ঠ পেতেই চিত্রা চোখ তুলে তাকালো। বাহার ভাইয়ের কোকড়া চুল বেয়ে জল পড়ছে টুপটাপ। মনে হচ্ছে ভোরের সদ্য শিশির। চিত্রা কিক্ষণ এক ধ্যানেই তাকিয়ে কাটিয়ে দিল। বাহার ভাই আবার ব্যস্ত কণ্ঠে বলল, হাত ধরো, উঠে আসো। ঠান্ডাটা লাগাবে নাকি? চিত্রার মুগ্ধতার সুতো কেটে গেল। বাড়িয়ে রাখা হাতটার দিকে একবার তিল পরিমাণ তাকিয়ে চোখ সরিয়ে নিল। কষ্ট করে নিজে নিজেই উঠে দাঁড়ালো। কঠিন স্বরে বলল, আবার আপনার হাত ধরার ভুল করব ভাবছেন? আবারও জেনে শুনে মুখ থুবড়ে কে পড়তে চাইবে বলুন? আপনার ভরসার চেয়ে আপনার বেইমানি ভয়ঙ্কর। এখন মিনিটের জন্য হাত ধরে বছরের জন্য ফেলে দিয়ে যাবেন। আর এই ভুল চিত্রা করবে না। বাহার খুলে রাখা হাতের মুঠো গুটিয়ে নিল। অন্তরে হলো তার তুমুল ভাঙন। তবুও বাহিরে রইল হিমালয়ের মতন শক্ত। ঠোঁটে জোরপূর্বক হাসি ঝুলিয়ে বলল, আজ খিচুড়ি খাওয়ার মতন আবহাওয়া, তাই না বলো রঙ্গনা?
নিজের এমন শক্ত কথার বিপরীতে বাহার ভাইয়ের এহেন অযৌক্তিক কথার মানে খুঁজে পেল না চিত্রা। জবাব দেওয়ার ইচ্ছেটাও প্রকাশ করল না তাই পড়ে থাকা ফুলের তোড়াটা পলিথিন সহ তুলে নিল। বাহার ভাই পেছনে থেকে বলল, চলো খিচুড়ি খাওয়াবো। চিত্রা তির্যক চোখে তাকালো। যন্ত্রের মতন বলল, আমি খিচুড়ি খাই না। সকালে যে তোমার মাকে চেঁচিয়ে রাঁধতে বললে। চিত্রা এবার তাজ্জব বনে গেল। চোখ পিটপিট করে তাকিয়ে বলল, তো সেজন্যই তো রাঁধলাম। আমি রাঁধতে জানি না, কেমন হয়েছে খেতে সেটাও জানি না। চলো আগে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমাদের বাড়ি এসো, নাকি আমি বাটিতে করে দিয়ে যাব। চিত্রা ভাষা খুঁজে পেল না আর। যেই বাহার ভাই ইহজীবনেও কারো ইচ্ছের তোয়াক্কা করল না, সে বাহার ভাই কি না খিচুড়ি রান্না করেছে তার জন্য চিত্রা কতক্ষণ থম মেরে রইল। সময়ের চাকা যেন ঘুরে গিয়েছে। এক সময় যে মেয়েটা বাহার ভাইয়ের পছন্দের খাবার রান্না করত, পছন্দের রঙের পোশাক পরত, আজ সেই মেয়েটা মুখ ফিরিয়ে নিচ্ছে, অথচ বিপরীত দিকের মানুষটা যেন চিত্রা হয়ে যাচ্ছে দিনে দিনে। লোকটা জানে না। এমন পাগলামো করা ভালোবাসা দেখলে চিত্রার আবেগ মরিয়া হয়ে উঠে আবারও ভালোবাসতে, আবারও বেহা হতে। বহু কষ্টে নিজেকে সংবরণ করল চিত্রা। কথা বাড়ালেই হয়তো সে আরও গলে যাবে, তাই সে আর কথা বাড়াল না। পা ফেলল বাড়ির দিকে, কিন্তু শক্ত পুরুষালী হাত তার ছোট্ট হাতটি মুঠোয় ভরে নিল বিনা অনুমতিতে। গাঢ় স্বরে বলল, খিচুড়ি তুমি খাবে না। চিত্রা ধরে রাখা মুঠোর দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, হাত ছাড়ুন। বাহারের একরোখা উত্তর, ছাড়ব না। কি শুরু করেছেন আপনি? অসভ্যের মতন হাত টানছেন, কখনো কখনো বা ওড়না টানছেন, এসব কেমন স্বভাব? বাহার এ সকল কথাই এমন ভাবে নিল যেন সে শুনতেই পারেনি। গা ছাড়া ভাবে বলল, তুমি যখন আমার গেঞ্জি টানতে তখন কি আমি তোমায় অসভ্য বলেছিলাম? বলিনি তো। তাহলে তুমি বলছো কেন? চিত্রার রাগী মুখ নিমিষেই থতমত খেয়ে গেল। হতবিহ্বল স্বরে বলল, তাই বলে আপনি হাত ধরে টানাটানি করবেন? তো কি পা ধরে টানতে বলছো? বাহার ভাইয়ের এরকম ঠাট্টায় গা জ্বলে গেল চিত্রার। জোর করল হাত ছাড়ানোর, কিন্তু পুরুষালী শক্তির কাছে সে নেহাত বাচ্চাটি। বাহার হেসে উঠল এবার শব্দ করেই। বা হাতে চিত্রার মাথায় আদুরে স্নেহ করে বলল, রঙ্গনা, প্রেমিকের বিপরীতে বৃথা যুদ্ধ ঘোষণা করো না। প্রেমিক বড়ই অসভ্য জাত। তুমি যুদ্ধ ঘোষণা করলে সে তোমার পায়ের কাছে বসে বিনা যুদ্ধেই হার মেনে নিবে। আর তুমি অনশন ঘোষণা করলে তোমার উপোস ভাঙাবে নির্লজ্জ চুমুতে। এবার বলো, খিচুড়ি খাবে না চুমু? বুটিক হাউজে আজ বেশ কাস্টমারদের আনাগোনা চলেছে। ব্যবসায়ীর ঘর সামলাতে সামলাতে ক্লান্ত চাঁদনি বুক ভরে শ্বাস নেয়, পিঠটা এলিয়ে দেয় আরাম কেদারায়, ঘাড়টা চিনচিন করছে বেশ। এই ঠান্ডায় জমে যাওয়া ক্লান্তিতে একটু চা কিংবা কফির বড় অভাববোধ করে। ঠিক তখনই তার কেবিনটায় হুড়মুড় করে কেউ প্রবেশ করল। চাঁদনি চোখ মেলে তাকাতেই দেখল মৃন্ময় দাঁড়িয়ে আছে, ঠোঁটে তার ঝুলানো হাসি। বিনা অনুমতিতে এগিয়ে এসেই চাঁদনির বিপরীতে থাকা চেয়ারটায় বসে পড়ল। মৃন্ময়কে এখানে দেখে সে তেমন চমকালো না। ওই দিন লেকের সামনে দেখেই যা চমকানোর চমকে ছিল। যেই মুখটাকে এড়িয়ে যাওয়ার জন্য বড্ড তোড়জোড়, সেই মুখটাকে বহুদিন পর দেখে চাঁদনির যেন বলার ভাষা হারিয়ে গিয়েছিল। কেবল ড্যাব ড্যাব করে কতক্ষণ তাকিয়ে ছিল নির্নিমেষ। এরপর মৃন্ময়ই আগ বাড়িয়ে জিজ্ঞেস করেছিল, কেমন আছে চাঁদনি? মৃন্ময়ের করা বিরাট অন্যায়ের পর তার সাথে অন্য কেউ হলে হয়তো কথা বলতো না, ঘৃণা করত, কিন্তু চাঁদনি তা করেনি। বরং নিজেকে বেশ পটু হাতে সামলে উত্তর দিয়েছিল, বিপরীতে জিজ্ঞেস করেছিল মৃন্ময়ের হালচাল। মানুষের জীবনটাই এমন, একটা বয়সের পর আর কারো প্রতি রাগ করতে ইচ্ছে করে না। অভিমানে কারো থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আগ্রহ জাগে না। চাঁদনি জীবনের ঠিক সেই পর্যায়ে চলে এসেছে। এই জীবনের প্রতি কিংবা এই জীবনের সাথে জড়িয়ে থাকা কারো প্রতি তার আর কোনো টান কাজ করে না। মৃন্ময় চেয়ারটায় বসেই চেয়ার দোলানো শুরু করল। অকপটে শুধালো, আপনি দেশে যাবেন কবে ইন্দুবালা? চাঁদনির কোনো ব্যস্ততা নেই কোনো কাজের অজুহাত, তাই না চাইতেও মৃন্ময়ের দিকে তাকাতে হলো। এড়িয়ে যাওয়া যেত চাইলেই, কিন্তু সে এড়িয়ে গেল না। এই জীবনে কত সে পালিয়ে পালিয়ে বেড়াবে। কখনো কখনো একটু তারও তো দাঁড়িয়ে জিরিয়ে নিতে ইচ্ছে হয়। চাঁদনি নিচু স্বরে উত্তর দিল, জানি না ঠিক। জানেন না? 2.5 বছর যাবৎ নিজের মানুষদের রেখে এখানে পড়ে আছেন, একটুও মনে পড়ে না তাদের কথা? মৃন্ময়ের কথায় বুক চিরে বেরিয়ে আসতে চাইল দীর্ঘশ্বাস, কিন্তু চাঁদনি তা বের হতে দিল না। বুকের ভেতর জোর করে চেপে রেখে বেশ সাবলীল ভঙ্গিতে বলল, আমি এখানে এটা জেনেই এসেছি যে আমার কাছের মানুষদের দীর্ঘদিন দেখা হবে না। তাই বাচ্চা বাচ্চা মন খারাপ আমার হয় না। চা খাবেন ইন্দুবালা?
তুমি আমার চেয়ে 4 বছরের ছোট মৃন্ময়। তাই অন্তত নাম ধরে না ডেকে আপু ডেকো। আপনার নাম তো চাঁদনি, ইন্দুবালা কবে থেকে হলো? চাঁদনি এবার থতমত খেল। সত্যিই তো, ছেলেটা কেমন করে আজও তাকে প্রশ্নের বাণে জর্জরিত করল। চাঁদনিকে চুপ থাকতে দেখে মুচকি হাসল মৃন্ময়, যেন কথার খেলায় জিতে গিয়ে বিরাট কিছু অর্জন করে ফেলেছে। চাঁদনি কতক্ষণ চুপ থেকে নিজের ভ্যাবাচেকা ভাব কাটিয়ে উঠে বলল, কোনো কাজ আছে এখানে মৃন্ময়? নয়তো চলে যাও। এতক্ষণ কেউ এখানে বসে থাকলে ব্যাপারটা কেমন দেখাচ্ছে। না, কাজ নেই। ব্যথা করছিল তো তাই ভাবলাম একটু এসে বসি। চাঁদনি ঠিক বুঝল না মৃন্ময় কি ব্যথা করার কথা বলল নাকি শুনতে পেল না, তাই আবার জিজ্ঞেস করল, কি ব্যথা করছে পা? মৃন্ময় বেশ স্বাভাবিক স্বরে উত্তর দিল, না তো। মন ব্যথা করছিল। 2.5 বছর আপনাকে না দেখতে দেখতে আমার মনটার ভীষণ ব্যথা হয়েছে জানেন। চাঁদনি এবার গাঢ় চোখে তাকালো। মৃন্ময়ের ঠোঁটে চাপা হাসিটা তখনও দৃশ্যমান। মেয়েটার মনে মনে কিছুটা রাগ হলো। জিজ্ঞেস করতে ইচ্ছে হলো 2.5 বছর পর বুক ব্যথার কথা মনে পড়ল কেন ছেলেটার। কিন্তু জিজ্ঞেস আর করল না। জিজ্ঞেস করা মানেই যে উস্কানি দেওয়া, ছেলেটাকে বুঝানো যে সে খুব আগ্রহী ছেলেটাকে নিয়ে। অথচ চাঁদনি তো এটা বুঝাতে চায় না, তাই নিজের ভাবনা নিজের ভেতরই চাপা রাখল। চেয়ারটা ঘুরিয়ে নিল আলগোছে। স্বচ্ছ কাচের জানালাটা দিয়ে বেশ সুন্দর দেখাচ্ছে রাস্তাটা। চাঁদনি সেদিকে দৃষ্টি দিল। বিড়বিড় করে বলল, তোমার বুক ব্যথা কমলে চলে যেও মৃন্ময়। বারবার অন্য কারো অস্বস্তি হইও না। মৃন্ময়ের চাপা হাসিটা দমে গেল। হতাশ শ্বাসের স্রোতে ভরে গেল বুকের আঙিনা। লজ্জায় মাথাটা আরেকটু নামিয়ে নিল। সৌদাগর বাড়িতে যেন বহু বহু দিন পর আনন্দের স্রোত বয়ে যাচ্ছে। হাসছে প্রাচীর ঘেঁষা আঙিনা কাঠের বাক্সটাও। ছাদের ফুলগুলোতে আজ বোধ হয় ভ্রমরও এসেছে। চুইয়ে চুইয়ে পড়ছে আনন্দ। শুধু কমতি বাড়ির বড় মেয়েটার। ও এলেই যেন 16 কলা পূর্ণ হয়ে যেত। ওহি আসার সুবাদে বাড়িতে হরেক রকমের খাবার রান্না হয়েছে। খাবার সাজাতে ব্যস্ত বাড়ির বউরা। খাবার টেবিলে পা দুলিয়ে গল্প করছে বড়রা। পোলাও আনতেই চিত্রা বহু পুরনো অষ্টাদশীর মতন লাফ দিয়ে বলল, ছোট মা আমায় আগে দাও, পেটে সয় না। অবনী বেগম হেসে দিলেন। সত্যি সত্যি চিত্রার কাছেই আগে এলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে পোলাও দিলেন প্লেটে। নুরুল সৌদাগর নিজের পাশের বেগুনি রাখা প্লেটটা থেকে মেয়ের প্লেটে বেগুনি দিলেন। সবসময়ের মতনই তিনি রইলেন গুরুগম্ভীর। তুহিন ফোন কেটে বলল, আব্বু আমাদেরও বেগুনি দেন। মিটমিটিয়ে হাসল সকলে। নুরুল সৌদাগর যথারীতি মুখ গম্ভীর করেই জবাব দিলেন, নিজে নিয়ে নাও। তুহিন এবার হেসে দিল। বোনকে চোখ টিপ দিয়ে বলল, আজকাল চিত্রার ভাগ্যেই সব ভালোবাসা পড়েছে। আমাদের তো কেউ ভালোবাসবে দূর, বেগুনিও দেয় না। কথা শেষ করে সমস্বরে হেসে উঠল সকলে। চিত্রাও হাসল তার তালে, অথচ চোখের কোণায় জল তখনও থই থই করছে। তার কত বছরের স্বাদ ছিল বাবা তাকে এরকম যত্ন করবে, অবশেষে সেই স্বাদ পূরণ হচ্ছে। তার আনন্দ হবে না? আর আনন্দ হলে তো একটু চোখে জল আসবেই। চিত্রার দিকে তাকিয়ে নুরুল সৌদাগর বুক ভরে শ্বাস নিলেন। মেয়েকে যে কবে এতটা ভালোবেসে বুকের মাঝে পুষেছেন তার ঠিক খেয়াল ছিল না। মেয়েকে যে এতটা তিনি ভালোবাসেন সেটাই অনুভব করেছেন বড্ড দেরিতে। মেয়েটা যখন তার পাগল পাগল হয়ে উঠেছিল, মৃত্যুর জন্য ছিল মরিয়া, তখন তিনি বুঝেছেন মেয়েকে ছাড়া তিনি এক বেলাও ভালো থাকবে পারবেন না। সম্ভব না। খাওয়া দাওয়া শেষে সোফায় বেশ আয়েস করে বসল অহি। চিত্রা আগে থেকেই বসা ছিল বিধায় গায়ের সাথে গা লাগল। অহিকে দেখে মিষ্টি হাসল চিত্রা। রুগ্ন মুখে হাসিটা কেমন কঙ্কালসার লাগছে। অহি আপা গাঢ় চোখে বোনের দিকে তাকালেন। চোখের চশমাটা আটসাট করে চোখের সাথে লাগিয়ে বলল, কিরে আজকাল হাসছিস নাকি আগের মতন? ব্যাপার কি? কই না তো, তেমন কিছু নয়। চিত্রা চোরা উত্তর। অহি আপা বিজ্ঞদের মতন মাথা নাড়তে নাড়তে বলল, শুনলাম বাহার ভাই নাকি এসেছেন। চিত্রা এবার চোরা চোখে তাকালো। বিড়বিড় করে বলল, জানি না। জানিস না? আচ্ছা ঠিক আছে। বাই দা ওয়ে, দেখেছিস আজ বাহার ভাই কালোটি শার্ট পরেছেন যে? কালোতে উনাকে দারুণ মানায়। চিত্রা সহমত পোষণ না করে ঘোর আপত্তি জানালো। কপাল কুঁচকে বলল, কই না তো, আজ তো উনি নীল রঙের শার্ট পরেছেন। ও নীল রঙের? তাও শার্ট? বাহার ভাই এসেছেন নাকি সেটা জানিস না, অথচ কি রঙের শার্ট পরেছেন সেটা জানিস। বাহ, ইন্টেলিজেন্ট। হাতে নাতে এভাবে ধরা পড়ে যাওয়ায় জিভ কাটল চিত্রা। লজ্জায় আর্স্ট হয়ে গেল মিনিটেই। অহি আপা হেসে উঠলেন সেই গুটিয়ে যাওয়া দেখে। ঠাট্টা করে বলল, প্রেমের মরা জলে ডুবে না।
এই গানটা আমরা সবাই জানি, চিতাবাঘ। আর এই গানটা যে তোর জন্য তৈরি সেটাও জানি। ভালোই তো বাসিস, লুকানোর কি আছে? চিত্রার হাসি হাসি মুখ এবার মিয়ে গেল। থেমে গেল তার সমস্ত আনন্দের জোয়ার। বদ্ধ স্মৃতির দেয়ালে চিৎকার করে উঠল বিচ্ছেদের শোক। ওই যে সেদিনটা, যেদিনটার স্বপ্ন ছিল চিত্রের বুকে, বৃহৎ আশা ছিল রাজ্যসম, যেই দিনটায় বাহার ভাই নামক মানুষটা তার সব শখ ভেঙেচুরে একসার করে ফেলল। সেই দিনটার পর আর কি সে ভালোবাসা প্রকাশ করতে পারে? সাহস করে ভালোবাসার আবদার করতে জানে? অহিথম মেরে যাওয়া চিত্রার দিকে তাকালো। মেয়েটার চোখ মুখ ভাবুক। ওহি আর কিছু বলার আগে চিত্রা উঠে ধপধপ পা ফেলে চলে গেল নিজের ঘরে। আটকে দিল দরজা। বারান্দা থেকে তখন দেখা যাচ্ছে দুপুরের সূর্যটার নিচে দাঁড়িয়ে একটা লোক অনবরত গিটার বাজাচ্ছে। এই তো সামনের বিল্ডিং এর ছাদটায়। শার্টে যেন এই অন্য এক আকর্ষণীয় পুরুষের দর্শন পেল। এই বাহার ভাই শুকনো প্রেমের পুকুরে যেন পদ্মার ঢেউ তুলতে জানে। চিত্রা তাকিয়ে রইল সেদিকে। বাহার ভাই তখন গান তুলেছেন, তোমারে আমি যে কত ভালোবাসি গো, বুঝাবো কেমনে বুঝাবো। ছাদের কিনারায় একটি মেয়েকেও লক্ষ্য করা গেল। দরজা ধরে দাঁড়িয়ে আছে মেয়েটা। চিত্রার বুকে কাঁপন জাগালো। সে ছাড়াও ওই ছাদটায় দাঁড়ানোর অধিকারকে পেল ভেবে চিত্ত হলো বিচলিত। ওরম মুগ্ধ নয়ন সে ছাড়া আরও কেউ ধারণ করুক বাহার ভাইয়ের জন্য, সেটা কি ও কখনো চেয়েছিল? রাস্তার ধারের কৃষ্ণচূড়া গাছের ডালগুলো ছেয়ে গেছে লাল লাল ফুলে। কাকের কর্কশ ধ্বনি গরমকে করে তুলেছে অসহনীয়। এই পাষণ্ড গরমেও চিত্রা দাঁড়িয়ে আছে তাদের লোহার গেইটটা ধরে। দারোয়ান চাচা বার কয়েক নিষেধ করলেন এভাবে গরমে এখনটায় দাঁড়িয়ে থাকতে, অথচ চিত্রা শুনলে তো শেষমেশ তিনি ছাতা মেলে দাঁড়ালেন চিত্রার পাশে। চিত্রা মিহি স্বরে বলল, চাচা ছাতা মেলে দাঁড়াতে হবে না, আপনি গিয়ে বসুন আপনার জায়গায়। আব্দুল চাচা নড়লেন না, দাঁড়িয়ে হাসলেন আলগোছে, আপনি তো অসুস্থ আম্মা, রইদে আরও অসুস্থ হইবেন। এই বয়স্ক মানুষটার স্নেহের দাপুটে হাসল চিত্রা। ছাতাটা নিজের হাতে নিয়ে বলল, ঠিক আছে ছাতাটা আমি রাখছি, আপনি গিয়ে বসেন চাচা। আব্দুল চাচা তাও নড়তে চাইলেন না, গাইগুই করে নড়লেন, গিয়ে বসলেন নিজের জায়গায়। যেতে যেতে সাবধান করে বললেন, কিছু লাগলে আমারে কইয়েন আম্মা। আচ্ছা বলবো। কথা শেষ করেই আনমনে হাসল চিত্রা। যেই মানুষগুলো রক্তের না সেই মানুষগুলো ওর কত খেয়াল রাখে, কতটা ভালোবাসে, ও অসুস্থ হবে বলে মাথায় ছাতা ধরে। অথচ যে মানুষটাকে ও আত্মায় ঠাঁই দিল সেই মানুষটা কি না ওকে তিলে তিলে মেরেছে। এতটা বাজে ভাবে ভেঙেছে যে ও নিজেকে আর খুঁজে পায়নি। এজন্যই মানুষ বলে আমরা যার হাতে নিজেকে তুলে দিই সেই আমাদের সবচেয়ে বাজে ভাবে ভেঙে চুরে দেয়। কারণ আমরাই তো তাদের ভাঙার অধিকার দিয়ে দিই, বুঝিয়ে দিই আমাদের গড়া ভাঙা সবটুকু আমরা তাদের পায়ে সমর্থন করলাম। চিত্রা 7-5 ভাবতে ভাবতেই বাহার ভাইদের বাড়ি থেকে মেয়েটা বের হলো। পেছনে পেছনে এলো বাহার ভাইও। মেয়েটা অল্প বয়সী, 16 কিংবা বড়জোর 17 হবে। চোখে মুখে কি এক টান মেয়েটার, তার তাকানো, তার হাসি কেমন যেন ঘোর লাগানো। সে সামনের মানুষটাকে পুরোদমে হাসি আর তাকানো কথার ভঙ্গি দিয়ে যেন মাতো দিতে চাচ্ছে। কিন্তু বাহার ভাই ঠিক তেমন ভাবে তাকাচ্ছে না। তার জন্য এত তোড়জোড় করে হাসি দেওয়ার ব্যাপারটাকে যেন সে গায়েই লাগাচ্ছে না। কি যেন ব্যস্ত ভঙ্গিতে বলে আবার ভেতরেও চলে গেল। মেয়েটা দাঁড়িয়ে রইল উদাস চোখে আশাহত হয়ে। একটা গাঢ় সবুজ রঙের জামা পরনে মেয়েটির, চোখ ভর্তি কাজল, কপালে সবুজ টিপার, বিরাট কোমর ছাড়ানো চুলগুলো দেখে খুব অনায়াসেই আঁচ করা যায় যে মেয়েটি এরকম সাজগোজ করেছিল এই পুরুষ মানুষটার একটু দৃষ্টি পাওয়ার জন্য, একটু প্রশংসা পাওয়ার জন্য, কিন্তু সেটা মেয়েটি পায়নি। চিত্রার তো রাগ হওয়ার কথা, তার বাহার ভাইয়ের দিকে কেউ এরকম মুগ্ধতা নিয়ে তাকিয়েছে সেটা ভেবে ঈর্ষায় জ্বলে যাওয়ার কথা, অথচ তেমন কিছুই হলো না। বরং করুণা জন্মালো বেশ। মায়া হলো মেয়েটার কথা ভেবে। মেয়েটার ভেতরে কোথাও একটা সে যেন নিজেকে দেখতে পেল। বহুগুলো বছর, মাস কিংবা দিন আগে সেও তো এরকম করত। বাহার ভাই যেন একটু তার দিকে তাকান, একটু মুগ্ধ হন, সেই ভেবে কত আয়োজন ছিল তার, কি না করেছে একটু মুগ্ধ দৃষ্টির জন্য। আজ যেন মেয়েটার এই ভগ্ন মোহের আদলটা সেই পুরনো চিত্রাকে মনে করিয়ে দিল। চিত্রা নিজেকে দমিয়ে রাখতে পারল না, হেঁটে চলে গেল ওই পাশটায়, বাহার ভাইদের বাসার সামনে। ঠিক মেয়েটার এক হাত পাশে গিয়েই দাঁড়ালো, খুব নরম কোমল স্বরে শুধালো, তুমি কে? মেয়েটি অন্য এক ঘরে ছিল, কোনো এক ভাবনায় খুব গভীরভাবে ডুবেছিল। তাই চিত্রার আচমকা প্রশ্নে কিছুটা কেঁপে উঠল। ঘোর লাগানো স্বরে বলল, হু হু। চিত্রা এবার মেয়েটার বাহুতে হাত দিল, আশ্বস্ত করল ছোঁয়ায়। নাম কি তোমার? বাহার ভাইদের আত্মীয় হও তুমি?
মেয়েটা ডানে বামে মাথা নাড়ালো। অর্থাৎ সে বাহার ভাইদের আত্মীয় নয়। অতঃপর বলল, আমি তমসা। তমু ডাকে সবাই। আর আপনার বাহার ভাই আমার টিচার হন। এই কিছুদিন আগেই পড়ানো শুরু করেছেন। গরম এক অদৃশ্য বাতাস যেন ছুঁয়ে গেল চিত্রার শরীর। তমসার ভেতরে যে সে পুরনো চিত্রাকেই দেখেছিল সেটা এক ফোঁটাও ভুল দেখা ছিল না। চিত্রা কৌতূহল থেকে আবার জিজ্ঞেস করল, কিসের জন্য এসেছিলে? কোনো কাজ ছিল? তমসার ভেতরে আড়ষ্টতা। মিথ্যে বলবে নাকি সত্যি বলবে তা ভেবে ভেবে হয়তো হয়রান। চিত্রা সেই হয়রান হওয়া মুখ চোখকে চিনতে পারল। কিন্তু কিছু বলল না। তার মনে হলো মেয়েটা তাকে সত্যিই বলবে। তাই আগে একটু ভেবেচিন্তে নিচ্ছে। এবং চিত্রার মনের কথা মিলেও গেল। তমসা কতক্ষণ ভাবুক থেকে অতঃপর মিনমিন করে বলল, কাজ না অকাজ ঠিক বুঝতে পারছি না আপু। আমায় বলো কি করতে এসেছিলে, এরপর আমি বুঝে নিব কাজ ছিল না অকাজ। তমসা এবার চিত্রার কাছাকাছি এলো। ছাতার নিচে এঁটে গেল দুজনের শরীর। তমসা ফিসফিসিয়ে বলল, আগে বলুন আপনি কাউকে বলবেন না কিছু? স্যারকেও না? চিত্রা ভরসা দিয়ে বলল, বলবো না। এবার তমসা মেয়েটা তুমুল উৎসাহ নিয়ে বলল, আসলে আমার আজ জন্মদিন ছিল। স্যারকে আমি অনেক দিন যাবৎ বলে রেখেছিলাম জুলাইয়ের 2 তারিখ আমার জন্মদিন। কিন্তু স্যার একটু কল করে উইশও করেননি। আজ যেহেতু শুক্রবার স্যার পড়াতে যাবেন না তাই ভাবলাম আমিই আসি। আমাকে সামনে দেখলে উইশ না করে তো থাকতে পারবেন না। তাই বই কেনার উছিলায় স্যারের কাছে এসেছিলাম। স্যারকে জিজ্ঞেস করতে এসেছিলাম ম্যাথমেটিক্সের সলিউশনের জন্য কোন বইটা কিনব। কিন্তু আমার মূলত উদ্দেশ্য তো ছিল অন্য। কিন্তু স্যার বুঝলে তো উনি বুঝলেনই না, উইশ করবেন তো দূরের কথা। চিত্রা এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। মেয়েটা কত বোকা হলে এরকম অবলীলায় মনের সবটুকু কথা বলে দিল, নিশ্চয় মনে মনে ভীষণ কষ্ট পেয়েছে। তাই চিত্রার সাথে সেটা ভাগ করে নিয়েছে। মানুষ যে এমনই। কষ্ট পেলে কিংবা দুঃখ পেলে তারা আশ্রয় খোঁজে, একটা কোল খোঁজে যেন দুঃখের ভারটা কমানো যায়। যেমন করে উত্তপ্ত রোদে পুড়ে পথিক একটি বিশাল বটগাছের সন্ধান করে। এই মুহূর্তে তমসার বটগাছটা যেন চিত্রাই হয়ে উঠল। তার বাহার ভাইকে দেখানোর জন্য মেয়েটা এত আশা নিয়েছিল, এটা ভেবে একটু রাগও হলো না তার। বরং মেয়েটার প্রতি মায়া থেকেই পুরো ব্যাপারটাকে হালকা করতে বলল, শুভ জন্মদিন তমসা। হ্যাপি বার্থডে সুইটি। সবুজ জামাটাতে তোমায় পুরো রাজকন্যা লাগছে। তমসা নামের মেয়েটি এতটুকুতেই খুশি হয়ে গেল। ব্যাগ থেকে একটি চকলেটের প্যাকেট বের করে ধরিয়ে দিল চিত্রার হাতে। চঞ্চল স্বরে ভীষণ আপ্লুত হয়ে বলল, থ্যাংক ইউ আপু। আপনি তো আমার মনটাই ভালো করে দিলেন। নয়তো আমি ভেবেছিলাম আজ মন খারাপ করেই কাটাতে হবে। চিত্রা মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। সস্নেহে বলল, এই তো আমাদের বাড়ি, চলো ভেতরে এসো। দেখবে আমাদের বাড়ির সবার সাথে কথা বললে মন আরো ভালো হয়ে যাবে। চিত্রার প্রস্তাবে নাকচ করল মেয়েটি। বেশ ইনিয়ে বিনিয়ে বলল, পরের বার আসবো আপু। আসলে আজ তো বাবা মা বাসায়, তাই বেশি লেট হলে ওরা বকবে। শুক্রবার না হয়ে অন্যান্য যে কোনো দিন হলেও হতো। চিত্রা ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করল, কেন? অন্যান্য দিন তোমার বাবা মা কোথায় থাকে? অফিসে। দুজনই চাকরিজীবী তো। ওহ, কেক নিয়ে এসেছিলে বুঝি বাহার ভাইয়ের জন্য? চিত্রার প্রশ্নাত্মক দৃষ্টির বিপরীতে মেয়েটা লাজুক হাসল। মাথা নামিয়ে বলল, হ্যাঁ। মানুষটার তো কেউ নেই, তাই ভেবেছিলাম যদি একটু কেকি দিতে পারি, কিন্তু নিলেন না। এরপর কথা খুব সীমিতই হলো। কথা শেষ করেই বিদায় নিয়ে চলে গেল মেয়েটা। যাওয়ার আগে কত অবলীলায় চিত্রাকে আলিঙ্গনও করে গেল। যেন কত বছরের চেনাজানা ওদের। চিত্রা মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটার হাঁটা চলায় যেন চঞ্চলতা উপচে পড়ছে। চিত্রার বড় ইচ্ছে হলো বাহার ভাইকে গিয়ে জিজ্ঞেস করতে, কেন এত অবহেলা অনাদর সব অষ্টাদশীদের জন্য, কিন্তু জিজ্ঞেস করল না। এমন বেমানান প্রশ্ন জিজ্ঞেস করা যায় আদৌ? সে সহ্য করতে পারত বাহার ভাই যদি মেয়েটিকে অনাদর না করত? পারত বাহার ভাইয়ের মুগ্ধতা অন্য কারো নামের হলে সেটা দেখতে? এসব ভাবনা ছাপিয়েও চিত্রার কানে কেবল প্রতিধ্বনিত হলে তমসার বলা এই বাক্যটাই যে, মানুষটার কেউ নেই। মেয়েটা কেন ওরকম বলল? বাহারের ভাইয়ের কেউ নেই সেটা মেয়েটাকে কে বলেছে? বাহার ভাই বলেছেন? কিন্তু কেন? বাহার ভাইয়ের তো সবাই আছে। তবুও কেন এরকমটা বললেন? হলদিয়া রেস্তোরাঁয় মুখোমুখি বসে আছে তুহিন আর নীরু। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় চুপচাপ দুজনে। তেমন মানুষ নেই বলেই একদম নিস্তব্ধ চারপাশটা। সময় যায় নিজের মতন। টিকটিক করে চলতে থাকে ঘড়ির কাঁটা। বেশ অনেকটা সময় নিরিবিলির পর তুহিন অধৈর্য হয়ে বলল,
কি বলার জন্য এত আর্জেন্ট ডাকলে? বলছো না যে? নীরু তখনও চুপ। মেয়েটার চোখ মুখ ফুলে আছে। চোখের কোণাগুলো কেমন লাল, যেন এখনই ফেটে রক্ত বেরিয়ে আসবে। তুহিন কি তা খেয়াল করেনি? একটুও তো জিজ্ঞেস করল না, জানতে চাইল না কেঁদেছে কি না মেয়েটা? তবে কি তুহিন ধীরে ধীরে সবই অদেখা করে ফেলেছে? নীরুর ধ্যান ভাঙে তুহিনের কথার ধ্বনিতে। বলবে তো হয়েছেটা কি? নীরু নিজেকে ধাতস্থ করে। রয়েসয় বসে। চোখ মুখ শুকনো। কণ্ঠটা বসে গেছে। ভারী স্বরে শুধাল, বিয়ের কথা কি ভাবলে? তুহিন এরকম প্রশ্ন হয়তো আশা করেনি, তাই কিছুটা মৌন থাকে। চোখের সাথে চোখ মেলায় না। তাকিয়ে থাকে অন্যদিকে। নিজের আঙুলে আঙুল ঘষে। হয়তো উত্তর ভাবে, কিন্তু হাতরে সঠিক উত্তর পায় না। আবার হয়তো পায় উত্তর, কিন্তু চক্ষুলজ্জায় বলতে পারে না। নীরু বুঝে নেয় কি সেই উত্তর? মেয়েটা যে বড়ই প্রেমিক প্রিয় নারী। প্রেমিকের কুচকানো কপাল এলানো হাসির পেছনের কারণ ধরে ফেলতে পারে চট করে। এটাও বুঝি ধরে ফেলল। তাই তো বুকের ভেতর হলো ভাঙন। তোলপাড় করে খসে খসে পড়তে লাগলো প্রেমের সকল জমি। ক্ষয়ে গেল হৃদয়ের সবটুকু আবেগ। হা হুতাশ করে উঠল বুকটা। ওমাকে যেন কাছের একটা মরে গেছে মনে হলো। মনে হলো কেউ একটা শুয়ে পড়েছে চিতায়। কই, কেউ তো মরেনি। তবে এমন লাগছে কেন বুকটা? প্রিয় মানুষ বদলে যাওয়ার ছন্দেই কি বুকের এমন কাঁপন? এমন ভাঙন? এমন হা হুতাশ? ভেতর ভেতর চুরমার হয়ে যাওয়ার পরেও কণ্ঠে এক বিন্দু কাঁপন আনতে দেয়নি সে। দাঁতে দাঁত চেপে বলল, আমায় আজ একটু সময় দিবে তুহিন? একটু চারপাশটা হেঁটে দেখতাম। তুহিনের ইচ্ছে হলো না ঘোরার। ভেতর ভেতর কিসের যেন অশান্তিতে তরপাচ্ছে আত্মাটা। তাই অকপটেই বলল, আজ নয় আরেক দিন? বেশি সময় লাগবে না তুহিন। আধা ঘন্টা দিবে? তুহিন বিরক্ত হলো, এমন করছো যেন কখনো জায়গাটা আর দেখবে না। নীরু জবাব দিল না। মুচকি হেসে উঠে দাঁড়ালো। তুহিনের হাতের মুঠোয় নিজের হাতটা রাখল। তুহিনের অনিচ্ছাতেই রাখল। চোখের কোণের জলটা খুব গোপনে মুছে নিয়ে মনে মনে হাসল। বিড়বিড় করে বলল, আহ, প্রেম বদলে যাওয়া তোমার রূপ বড্ড ভয়ঙ্কর। তুহিন বুঝলও না তার হাতের মুঠোয় থাকা হাতটার অধিকারিণী ভেতর ভেতর নিঃস্ব হয়ে গেছে। তুহিন হয়তো অনুভব করল না এই হাতের মুঠোয় হাতে আজ আর কোনো ভালোবাসার অনুভূতিটুকু বেঁচে নেই। তুহিন অনুভব করল না টিএসসির মোড়ে জন্মানো প্রেমটা হারিয়ে গেল সেই মোড়েই। কবে কখন তার ভালোবাসার রং ফিকে হয়ে গেছে সে টের পায়নি হয়তো। অথচ ওদিকে আরেকজন মানুষ ধসে গেছে। আসলে যে বেশি ভালোবাসে জ্বালাটা যে তারই। শেষ বেলাতেও সে আশায় বেঁধে রাখে নিজেকে। ভাবে এই বুঝি সবটা ঠিক হয়ে যাবে। ভালোবাসা বাঁশির খেলায় যে বেশি ভালোবাসবে হারটা তারই হবে। কারণ অবজ্ঞার মতন বড় গুটি তারা চালতে পারবে না কখনোই, তাই বিপরীত পক্ষ বুঝবেই না তারা কি পেয়েছিল আর কি হারিয়েছে। নীরু চারপাশটা ঘুরে ঘুরে দেখল। মনে মনে বলল, তুহিন তুমি ভালো মানুষ। আফসোস প্রেমিক হিসেবে পুরো জিরো। চলবে।